সালামু আলাইকুম সবাইকে। ঠিক ঘড়িতে যখন 7টা বেজে 1 মিনিট তখন আমি চলে এলাম। আজকে শিখর টি শার্ট পরে না, কিংবা আমাদের অ্যাডমিশনের ব্ল্যাক টি শার্ট পরে না, আমি আসলাম আমার যেই স্বভাব চরিত পাঞ্জাবি পায়জামা পরে, সেটা পরেই আমি আসলাম। আজকের ক্লাসটা টেকনিক্যালি নেবার কথা ছিল হিরণময় বাউলিয়া ভাইয়ার, কিন্তু উনি ওনার বাবাকে নিয়ে, আঙ্কেল গ্রাম থেকে এসেছেন ডাক্তার দেখাতে। আজকে রাতে আঙ্কেল চলে যাবেন, হিরণময় ভাইদের বাসা হচ্ছে খুলনায়। সো আজকে রাত 8:30টায় হলো গিয়ে আঙ্কেলের বাস। তো এই ক্লাসটা তো 8:30 পর্যন্ত। তো তাহলে হিরণময় ভাই কখন ওনাকে নিয়ে যাবেন? হিরণময় ভাই থাকেন হচ্ছে ধানমন্ডির ওইদিকে। তো যথারীতি তাকে হচ্ছে ক্লাসটা আজকে স্কিপ করতে হয়েছে এবং সেখানে আমি চলে এসেছি। এখন যাই হোক, এতক্ষণ অনেক অফিসিয়াল আলাপ আলোচনা হলো। এখন তোমরা বলো সবাই কেমন আছো, চ্যাটে একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। পর্ব 1 কিন্তু আমি পড়িয়েছিলাম, পর্ব 2 আমি আছি তোমাদের সঙ্গে। আর সবাই একযোগে আমাকে সালাম দিচ্ছে, একসাথে সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কেউ কেউ বলছে যে আমার কথা বলার ধরন নাকি অনেক ভালো লাগে। আমি আন্তরিকভাবে ধন্য বোধ করছি তোমাদের কাছে ভালো লাগে বলে, এবং আমার কাছেও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে ক্লাস করতে এবং তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে, নলেজ শেয়ার করতে। এই দুইটা জায়গা জানো, যেখানে হচ্ছে মানুষ হেরে সে একটা প্রশান্তি পায়, হারলেও প্রশান্তি পায়, মানে একটা হেরে যাবার প্রতিযোগিতা হয়। আচ্ছা, আমি দুইটা জায়গার একটা জায়গা নিয়ে বলি, সেটা হলো গিয়ে শিক্ষার্থীর কাছে। মানে আমি আমার স্টুডেন্টের কাছে যদি হারি, আমার স্টুডেন্ট যদি জ্ঞানে, গরিমায়, প্রতিষ্ঠায় আমাকে ছাড়িয়ে অনেক দূরে চলে যায়, সেটা কখনোই আমাকে ঈর্ষান্বিত করবে না, বা সেটা কখনোই আমাকে দুঃখিত করবে না, বরং সেটা আমাকে আরো অনেক বেশি ভালো বোধ করাবে। এবং এটা আজীবন মনে রাখবা যে তোমার শিক্ষক বা প্রকৃত শিক্ষক যিনি, তিনি কখনোই তার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে যান না। তিনি শিক্ষার্থীর বিজয় তাকে আরো বেশি আনন্দিত করে। শিক্ষার্থী যখন তাকেও ছাপিয়ে যায়, সে যখন শিক্ষার্থীর কাছে পরাজিত হয়, এটা যেন আরো বেশি আনন্দিত হবার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এমন অনেক শিক্ষক রয়েছেন যারা নিজেদেরকে রীতিমতো, অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি, সেসব নিয়ে কথা বলতে চাই না নেতিবাচক, তারা অনেক শিক্ষার্থীর সঙ্গে এমন আচার আচরণ করেন, মনে হয় যে সেই শিক্ষার্থীটা যেন তার কোনো কম্পিটিটর বা কোনো খেলার প্রতিযোগী। দীর্ঘ 2 মাস পরে ফাতেমার আমার সঙ্গে দেখা। আমি তো কয়েকদিন আগেও ক্লাস নিয়েছি, ফাতেমা তুমি কেন ক্লাসে প্রেজেন্ট ছিলে না? লক্ষ্মীপুর থেকে আছে জান্নাতুল ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাস করছে আফজাল, রিপা রয়েছে আমাদের সঙ্গে, রয়েছে জয়িতা। আসলে কেমন আছো সবাইকে জিজ্ঞেস করতেও আজকাল কেমন লাগে জানো, গত কয়েকদিন ধরে। কারণ এভাবে বন্যায় আমাদেরই তো এরা ভাই বোন, বা আমাদেরই কারো চাচা চাচি, কিংবা আমাদেরই কারো দাদা দাদি, এইভাবে আজকে বন্যায় এমন একটা অবস্থা হচ্ছে মানুষের, এটা মানার মতো না। ফেনীতে আমার অনেক আত্মীয় স্বজন আছেন, দূর সম্পর্কের যদিও, কারণ আমার গ্রামের বাড়ি চাঁদপুর এবং আমি দীর্ঘ সময় কুমিল্লায় ছিলাম। আমার আত্মীয় স্বজনরা মেইনলি থাকেন ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, এই 3 জেলাতেই থাকেন। তো খুবই খারাপ লাগছে ফেনীর এই অবস্থা দেখে। আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে গেলাম বছরখানেক আগে। সেখানে আমি আমার একজন টিচারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যিনি, আমি তো পড়েছি কুমিল্লা ক্যাডেট কলেজে, তিনি ওখানেই পড়াতেন, বাট বদলি হয়ে ফেনী গার্লস ক্যাডেট কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। সো তখন আমি দেখলাম ফেনী শহরের কাছাকাছি, বা ফেনী শহরের থেকে একটু যদিও দূরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, বাট বেশ উঁচু ওই জায়গাগুলো। ওগুলো দেখলাম ওখানে রীতিমতো একতলা ডুবে গেছে। তাহলে অন্যান্য জায়গার অবস্থা কি, ভাবতেই অবাক লাগে। নীলফামারী থেকে ক্লাস করছে সুমাইয়া। নীলফামারীতে তো আমাদের যাওয়া হয় যখনই উত্তরবঙ্গে যদি প্লেনে যাওয়া হয়, সো সেই নীলফামারীতেই নামতে হয়, কারণ উত্তরবঙ্গে একটাই এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট। চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, নওশিন বলল। হ্যাঁ, চট্টগ্রামের অবস্থা খুব খারাপ, আমি জানি। আমাদের এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি, তাই ক্লাসে আছে, দোয়া করবেন স্যার। সোহান বলল, ফিয়ামানিল্লাহ সোহান, সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া। আমি কি রাঙামাটি গিয়েছিলাম কিনা? আমি রাঙামাটি যাই। কুষ্টিয়া থেকে আছে, ফেনীতে পানি চলে যাচ্ছে, বাট অন্যান্য জায়গায় পানি হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফ্রম চাঁদপুর। আমিও চাঁদপুরের, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরের কচুয়াতে। ভাই আমার ইয়ার চেঞ্জ এক্সাম ছিল, তাই ক্লাস করতে পারিনি। আলহামদুলিল্লাহ বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। ফাতেমা তোমরা কিছু একটা লিখো, তোমাদের কাছ থেকে তো আমি জানতে চাচ্ছি মেসেজ। অফলাইন ক্লাসে তো নানা রকম গল্প জুড়ে দেওয়া যায়, কিন্তু এখন এই অনলাইন ক্লাসে হচ্ছে এই চ্যাট বক্সটাই আমার একটা মানে জায়গা। তন্ময়, আমি ক্লাসটা এখনই শুরু করে দিব। চট্টগ্রামের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। রূপপুর থেকে আছে আমাদের সঙ্গে শশী, টাঙ্গাইল থেকে আছে, নানা জায়গা থেকে, শ্রীমঙ্গল থেকে আছে সাদিয়া। আচ্ছা, এনিওয়ে, আমাকে কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে? একটু আমাকে এটা একটু জানাও তো, আমাকে কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? একটু জানাও, একটু জানাও। স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যদি আমি একদম ক্লিয়ার থেকে থাকি তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের ক্লাসে। আর
এখন হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম প্রথমেই, সেটা হলো আমরা এখন চ্যাটটা অফ করে দিব এবং আমি তোমাদেরকে বলবো তোমরা খুব গুরুত্ব দিয়ে যা যা বলবো উপন্যাসের একদম লাইন বাই লাইন, আসলে পড়ানোটা একটু কঠিন বিষয়, কিন্তু আমরা যেভাবে পড়াবো অতটুকু থেকে তুমি ইনশাল্লাহ উত্তর করে আসতে পারবা। তো তুমি সেভাবে হচ্ছে মনোযোগ দিয়ে পড়বা। আর উপন্যাসের একটা বিষয় আমি বলি যে ক্লাস থেকে আসার সম্ভাবনা রয়েছে, ক নম্বরটা ইনশাল্লাহ এসে যাবে, কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। মূলত বাকি তিনটা খ, গ, ঘ উপন্যাসের এই তিনটা মানে সহপাঠের মোট কথা, তুমি যাতে এইগুলো অ্যান্সার করতে পারো ভালো মতো, তোমার ওই 1 মার্ক গেলে গেল, তোমার 9 মার্কস যাতে ঠিক থাকে। আমি আশা করি তোমরা আমার কাছ থেকে জানতে পারলে আমি যা যা বলতে চেয়েছিলাম। এবারে চলে যাচ্ছে আমাদের পড়ায়। এখানে হিরণময় ভাইয়ের স্লাইডটা এখনো রয়ে গেছে, কারণ ক্লাসটা হিরণময় ভাইয়েরই নেবার কথা ছিল। তো প্রথমে ঔপন্যাসিক পরিচিতি নিয়ে আসলে অনেক কথা বলেছি লাস্টের দিন, আজকে ঔপন্যাসিক পরিচিতি নিয়ে আর বেশি কথা বলবো না, কিন্তু তারপরেও কিছু কথা যেন না বললেই নয়। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ রূপকার বলা যায় তাকে, জীবন সন্ধানীয় সমাজ সচেতনের সাহিত্যশিল্পী। তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার ১৬ শহরে ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট একটা সম্ভ্রান্ত পরিবারে। তো ১৬ শহর জায়গাটা চট্টগ্রামে যারা থাকো তাদের চেনার কথা। আর জায়গাটায় আমার অনেক স্মৃতি আছে, আমি বহু আমার ফ্রেন্ডদের সাথে সেখানে, চট্টগ্রাম ইউনিভার্সিটির আমার অনেক ফ্রেন্ডস আছে, যদি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, তো সেখানে আমি অনেক আড্ডা টাড্ডা দিয়েছি পোলাপানের সাথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত শাটল আছে, এটা তো তোমরা অনেকেই হয়তো বা জানো, যে আমার জানা মতে এটাই বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের একটা পার্সোনাল ট্রেন আছে, তো শাটল ট্রেন যেটা। তো তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে এবং তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এটা আসলে তার ওই সময়কার ছবি, তার জীবনাচার দেখলেই বোঝা যায়। অল্প বয়সে মাতৃহীন হওয়া সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯৪১ খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং ১৯৪৩ খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর কলকাতা ইউনিভার্সিটিতে তিনি ইকোনমিক্সে মাস্টার্স পড়ার জন্য ভর্তি হন, কিন্তু তার ডিগ্রি শেষ করার আগেই ১৯৪৫ সালে তার বাবার মৃত্যু হলে তিনি তখন বিখ্যাত ইংরেজি দৈনিক ছিল দ্য স্টেটসম্যান, ওটার সহ সম্পাদক হিসেবে বা সাব এডিটর হিসেবে নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে তিনি পরিচিত হয়ে ওঠেন। আমি আমার একটা স্মৃতিচারণ করতে চাই এই সূত্রে। আমি যখন আরজে ছিলাম, মানে রেডিও হোস্ট ছিলাম, রেডিও ঢোল 94.0 FM এ প্রায় ৩.৫ বছরের মতো আমি আরজে ছিলাম। তো ওই সময়ে আমার জীবনে সবচেয়ে বেশি নেটওয়ার্কিং হয়েছে বা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে বা খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পেরেছি তাদেরকে, এটা হয়েছে শুধুমাত্র ওই উপস্থাপনা করার বদৌলতে। দেখো, আমি যেই মিউজিশিয়ানদের গান শুনে ছোটবেলায় আমার সময় কাটিয়েছি, আমি তাদের অনেক মিউজিশিয়ানকে বা অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আমি তাদের ইন্টারভিউ করেছি আমার রেডিও শোতে। তারপরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বেশ কিছু মানুষকে, বোর্ডের মানুষ বাদ দিলাম, বোর্ডের মানুষকে তো কেউ চিনে না, বাংলাদেশের জাতীয় দলের কিছু ক্রিকেটারকে আমি ইন্টারভিউ করেছি। তারপরে আমি ওই সময় দেখা গেছে যে আমাদের সরকারি বেসরকারি নানা রকম উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকেও আমি ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। তো সেই ইন্টারভিউ করার সুযোগ হবার বদৌলতে আমার কিন্তু একটা কানেকশন সৃষ্টি হয় ওই টাইমে, যদিও এখন আমি আসলে সেভাবে আর নেই উপস্থাপনার সঙ্গে কিংবা মিডিয়ার সঙ্গে, আমি নিজের বড়াই করছি না, কিন্তু অনেকেই হয়তো বা আমার কথা বলার ধরন শুনে মনে হয় যে তোমার কাছে অনেক ভালো লাগে যে যেভাবে আমি বাংলাটা বলছি। আসলে এটার অন্যতম একটা কারণ, আমি যেহেতু প্রফেশনালি হোস্টিংয়ের সঙ্গে ছিলাম, একটা বেশ বড় সময় ধরে ছিলাম, অনেক বছর যেহেতু আমি করেছি ওই কাজটা, তো সেটার কারণেই হয়তো বা তোমাদের কাছে বিষয়টা শুনতে ভালো লাগে। তো আমি যেটা বলছিলাম যে যখন তিনি সেই স্টেটসম্যানে কাজ করা শুরু করেন, এবং তুমি দেখো যে তিনি মাস্টার্স পাশ করেছেন যে আমলে, ওই সময় মানুষ পড়াশোনাই করতো না, মানে তিনি কতটা সম্ভ্রান্ত পরিবার থেকে তিনি এসেছেন। আমি কিন্তু এও তোমাদেরকে একবার ক্লাসে বলেছিলাম, আমাদের মধ্যে এমন একটা প্রবণতা রয়েছে না যে 10টা নারী কেলেঙ্কারি থাকা লাগবে, 5টা ড্রাগ অ্যাবিউজের 5টা উল্টাপাল্টা কাহিনী থাকা লাগবে একটা মানুষ ক্রিয়েটিভ হতে হলে। এরকম এই অ্যাবনর্মাল গিরিগুলো না থাকলে ওটা আসলে ক্রিয়েটিভ মানুষ হওয়া হলো না। নো। তাহলে ওই সময়কার মানুষ যারা, তারা এত কিছু করে কিভাবে তারা, তুমি কি তাদের ক্রিয়েটিভিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারবা না। তো তাহলে নিজের যদি চেষ্টা থাকে তাহলে তুমি ভালো মতো পড়াশোনা, ক্যারিয়ার, সেটা ব্যবসা করো, চাকরি করো, যাই করো, সেটা করেও তুমি তোমার সৃষ্টিশীল কাজকে চালিয়ে যেতে পারবা। আসলে আমরা জীবনে বেশিরভাগ সময় আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। একটা বই পড়ছিলাম, আজকে অনেকদিন ধরেই বইটা পড়ছি, চৌরঙ্গী শঙ্করের বইটা। সো সেই বইয়ে এই লাইনটা আমার খুব মানে মাথায় হিট করলো। ওখানে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার থাকে, সত্যনারায়ণ বোস, যাকে হচ্ছে ওখানে ফরেনাররা বলে স্যাটা বোস। সো সেই স্যাটা বোস
তিনি এই কথাটা বলেন তার একজন জুনিয়রকে যে আমাদের জীবনে বেশিরভাগ সময় বিপদ আমরাই ডেকে আনি, আমাদের জীবনের বিপদ অন্য কেউ আনে না, আমরাই নানা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জীবনে বিপদ ডেকে আনি। সেটা হতে পারে অনেক সময় কোনো ভুল প্রেম, সেটা তোমাদের বয়সে যেটা সবচেয়ে বিষয় ছিল ভুল প্রেম, ভুল মানুষের প্রেমে পড়া, এবং ওই প্রেমের কারণে মানে আসলে আমরা যখন মিডিয়ার দিকে তাকাই, মিডিয়া বা অনেক ক্ষেত্রে আমাদের গল্প ঔপন্যাসিক বা কবিরাও, মানে গল্পকার ঔপন্যাসিক কিংবা কবিরাও প্রেমকে এতটা রোমান্টিসাইজ করে ফেলে, এবং প্রেমের যত ভালো ভালো দিক আছে, হ্যাঁ এটা সত্য যে প্রেমে পড়ার যে অনুভূতি একটা মানুষের জীবনে, এটা একটা অসম্ভব সুন্দর অনুভূতি, মানে এর খুবই সুন্দর অনুভূতি এটা। কিন্তু ছাত্র জীবনে এই প্রেমের কারণে আফটার কনসিকুয়েন্স যে কি হয়, এইটা কিন্তু তোমার ওই নাটকে দেখায় না। এটা কিন্তু ওই ভক্কর চক্কর কাছে আসার গল্পতে কিন্তু এগুলা প্রকাশ করে না। ওই ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে যারা পণ্য বেচে বিভিন্ন রকম গিফট আইটেম, হ্যান আইটেম, ত্যান আইটেম, ওরা কিন্তু এগুলোর কথা বলে না, তোমার কবিও খুব একটা বলে না, আর আমি প্রেমের গল্প নাটকের কথা, সিনেমার কথা না হয় নাই বললাম, মানুষ বলে না। কেন বলে না? এই যে ডিপ্রেশন, প্রথমত এই ভুল বয়সে ভুল সম্পর্কে জড়ানোর কারণে প্রথমে এখান থেকে নানা রকম দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, এদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, প্রথম প্রথম যতটা ভালো যায় তারপর ঝগড়া হয়, এরপর হয়তো অনেকের বিচ্ছেদ হয়, এবং সেই বিচ্ছেদ থেকে যেহেতু বয়সটা কম তাই ওই ইমোশনাল ব্রেকডাউনটা নেবার মতো সক্ষম না, তোমাদের বয়সটা বেশিরভাগ মানুষই নিতে পারে না। অনেকে ভেঙে পড়ে, কেউ কেউ ড্রাগসের মতো খারাপ দিকে যায়, কেউ কেউ সুইসাইডের মতো বাজে কিছু অ্যাটেম্প্ট করে, কেউ কেউ নিজের জীবনটা নিয়ে এতটাই হতাশার সাগরে নিমজ্জিত হয়ে যায় যে সে বেড়ে উঠতে উঠতে বা এটা ক্রস করে উঠতে উঠতে তার দীর্ঘ সময় প্রয়োজন পড়ে। তো আজকে আমি খুব ছোট্ট করে, কারণ আমার মনে হয় যে মাঝে মধ্যে আমাদের জীবন নিয়েও কথা বলা উচিত, কারণ শিক্ষার্থীদের সঙ্গে আসলে শুধুই যদি আমরা পড়াশোনার বিষয় নিয়ে কথা বলি তাহলে শিক্ষকের পূর্ণ দায়িত্বটা সে পালন করলো না। শিক্ষক হচ্ছে আমাদেরকে দ্বিতীয়বার পূর্ণাঙ্গ রূপে জন্ম দেয়। আমরা প্রথম জন্মটা পাই হচ্ছে পিতামাতার কাছ থেকে, আমাদেরকে দ্বিতীয় জন্ম দেয় আমাদের শিক্ষক। আমি আমার জীবনে এমন অনেক শিক্ষকের কথা বলতে পারবো যাদের কারণে আমার চিন্তার জগৎ, আমার অনেক কিছু আমার বদলে গেছে। বাংলাদেশের খুব ফেমাস একজন মিউজিশিয়ান উনি বর্তমানে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার সঙ্গে আমরা মানে এক ইউনিভার্সিটিতে পড়া, এবং শুধু ইউনিভার্সিটি বলে না, বহু রাত আমি তার বাসায় থেকেছি, অনেক গল্প করেছি, সে আমার বাসায় থেকেছে, অজস্র স্মৃতি তার সাথে, আমার স্মৃতির কোনো শেষ নাই। তো সেই বড় ভাইয়ের এইরকম একটা প্রেম ঘটিত স্টুডেন্ট জীবনের কি হইতে পারে, মানে এটা আমি জাস্ট ব্যক্তি জীবন থেকে দেখা, এটা ছিল তার কলেজ লাইফের কথা। দেন হি গট ড্রাগ এডিক্ট। একটা বছর, আমি তার নাম বলবো না, বাট বাংলাদেশে অনেক ফেমাস, আমি ফর শিওর মোস্ট অফ দ্য পিপল তোমরা ওনাকে চিনো। উনি এখন খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনার বর্তমান জীবনে। সো ড্রাগ এডিক্ট হয়ে যান উনি, এক্সট্রিম ডিপ্রেশনে চলে যায়, এবং উনি মানে জাস্ট উনি এগুলার উপরেই ওনার একটা বছর জীবনের কাটে। এবং উনি যখন বলে যে আমি যদি এখন ক্যালকুলেট করি যে ওই একটা মেয়ের জন্য আমি যেগুলো করলাম লাভটা কি হয়েছে, ওই মেয়ের জায়গাতে ঠিক আছে, আমি আমার জায়গাতে আমার লাইফটা জাস্ট আমি একটা বছর খোয়াইছি, আর তো কিছু না, জাস্ট একটা বছর খোয়াইছি, আর কিছু না। আমার নিজের একটা ফ্রেন্ডের কথাই আমি বলবো, আমি ক্যারেট কলেজে চলে যাই, আমরা একসাথে পড়তাম মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। সো আমি ক্যারেট কলেজে চলে যাই, পরবর্তীতে ও তো মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ছিল, এরপর ডিআরএমসিতে পড়ছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছে। সো ও সুইসাইড করে ক্লাস 12-এ থাকতে, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে সুইসাইড করে। সেটাও একটা প্রেম ঘটিত কাহিনীতে, ওই যা হোক যার সাথে সে প্রেম করতো সে নাকি চিট করে অন্য আরেকজনের সাথে গেছে, আর এই ধরনের কাহিনী। তো এখন তাহলে কি বলবা, মানে এই বিষয়গুলো তো হচ্ছে আমাদের মিডিয়া দেখায় না, মিডিয়া শুধু দেখায় এর সুন্দর 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 সকল মুহূর্ত। তাই ছাত্র জীবনে এটা হচ্ছে বিগ ক্রস, একদম বিগ ক্রস, না মানে না, এটা তুমি গেছো মানে হচ্ছে তুমি অলরেডি গর্তে পা দিয়ে দিছো, তোমার এটা বিপদে তুমি পড়বা, এই ব্যাপারে নিশ্চিত, কোনো ডাউট নাই, বিপদে তুমি পড়বা, এটা লিখিত একদম। এনিওয়ে চলে যাচ্ছি। 1947 সালে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন, এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। কেন ঢাকা করাচি? কজ ওই সময় তো আমরা একটা দেশই ছিলাম, পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এরপর তিনি কূটনৈতিক দায়িত্বে নয়াদিল্লি ছিলেন, ঢাকা, সিডনি, করাচি, ইন্দোনেশিয়ার জাকার্তা, লন্ডন এবং প্যারিসে নানা পদে নিয়োজিত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। বাই দ্য ওয়ে, সৈয়দ ওয়ালিউল্লাহর ওয়াইফও কিন্তু ছিলেন একজন ফরেনার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন
এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে 1971 সালের 10 অক্টোবরে তিনি প্যারিসে পরলোক গমন করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা রয়েছে। ব্যক্তি ও সমাজের ভেতর এবং বাইরের সূক্ষ্ম গভীর রহস্য উদ্ঘাটনের একটা অসাধারণ কৃতিত্ব তার রয়েছে। তার গল্প উপন্যাসে একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন বিপর্যস্ত আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন, অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তি শব্দটা একটু দেখো, প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। যেই মানুষটা বলবে আমার ভেতরে প্রতারণা করার ইচ্ছা জাগে না, বা আমার ভেতরে ভয় নাই, আমার ভেতরে ঈর্ষা কিংবা হিংসা নাই, আমার ভেতরে লোভ নাই, তাহলে সে মানসিকভাবে অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। তুমি আগে তুমি পশু, পরে তুমি মানুষ। তুমি তো পশু, তার মানে প্রাণী তো তুমি, তাই না? তো প্রাণীরও একটা পশুর যা যা বৈশিষ্ট্য আছে। ক্ষুধা লাগলে মাথা খারাপ হয়ে যায় একটা সময়, যে খুবই স্বাভাবিক। না ঘুমাতে দিলে ও ঠিক থাকতে পারবে না। সো মানুষের মধ্যেও এই সব কিছুই আছে। তো এই বিষয়গুলোকে তিনি নানা আঙ্গিকে নানাভাবে তুলে ধরেছেন। আর দিন শেষে মানুষ তো যথেষ্ট চালাক একটা প্রাণী, যথেষ্ট চালাক বলেই তো আমরা আজকে পৃথিবীকে এইভাবে কন্ট্রোল করছি। অন্যান্য সকল প্রাণীকুল আমাদের কাছে এসে মাথা নত করছে। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। উপন্যাসগুলোর নামও এখানে লিখে দিয়েছি। তার মধ্যে লাল শালু তো এখানে আছেই, চাঁদের অমাবস্যা রয়েছে নাটক বহিপীর, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু এবং সুরঙ্গ। চলো আমরা উপন্যাসে চলে যাই। আচ্ছা, আমি একটু চ্যাটটা ওপেন করি। আর একটু কাইন্ডলি বলে দিবা এই মাহমুদুল্লাহ যে এই বিশ্বম্ভরকে আমি অনেকক্ষণ আগে আমার পানির বোতলটা দিছিলাম, প্রায় 15 মিনিট আগে, ওর কোনো খোঁজ নাই। ও বাইরে গিয়ে অন্য রুমের মধ্যে যে আমরা যেভাবে পড়াচ্ছি, ইজ এভরিথিং গোয়িং ফাইন? তোমাদের কাছে ভালো লাগছে তো? তোমরা একটু লিখো, তোমরা একটু চ্যাটে লিখো। মাঝে মধ্যে কিন্তু কথা পড়ানোর মাঝখানে একটু একাডেমিক্সের বাইরে একটু নন একাডেমিক কথাবার্তাও বলি তোমাদের জীবন টিবন নিয়ে। সো ইজ ইট ফাইন যেভাবে পড়াচ্ছি? হ্যাঁ ভাই, মাঝে মধ্যে কি বলবো এই তোমাদের পড়ানোর বাইরেও কিছু এরকম জীবন ঘনিষ্ঠ কথাবার্তা বলবো নাকি? তোমরা বলো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে জি অনেকে লিখছে, অনেকে বানানটা ঠিক লিখছে, অনেকে কিন্তু ভুল লিখছে। জি একটা আরবি শব্দ, ঠিক আছে? মানে শব্দটার মূলটা হচ্ছে আরবিতে। এটা হচ্ছে জি এর শুদ্ধ বানান। এখানে কোনো বফলাও হবে না কিংবা কোনো দীর্ঘইকারও হবে না, বর্গীয় জ হ্রস্বই, এটা ঠিক আছে? তো আমি থ্যাংক ইউ, অবশ্যই আমরা কথা বলবো। হ্যাঁ, চ্যাটটা আমরা অফ করে দিয়ে আমরা চলে যাচ্ছি ক্লাসে। মেয়েটাকে তার ভালোই লাগে। দুস্থা মেয়ে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাপের বাড়িতে আছে। বাড়িতে তিনটে মর্দ ছেলে না, একদম মানে জওয়ান ছেলে, বসে বসে খায়। এক মুঠোর মতো যে জমি, সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি। আধ পেটা খেয়ে দিন গুজরান, মানে কোন রকম খেয়েটে দিনটা পার করে। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের। অন্ন ধ্বংস কেন বলা হচ্ছে? যখনই যে ধরো তুমি খাচ্ছ, এই খাবার খাওয়াটাকেই বলছে আর কি, সে অন্ন ধ্বংস বলছে আর কি, কারণ তার মনে হচ্ছে যে তার এই খাওয়াটা জাস্টিফাইড না। এমন সে তো একা নয়, তার হাসুনিও আছে, তাই বাড়িতে বাড়িতে ধান ভানে, কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। রহিমা বলে, শ্বশুর বাড়িতে যাও না কেন? তখন তুলছে, ওরা মনুষ্যী না, নিকা করো না কেন? নিকা মানে কি? মানে বিয়ে। কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে, দিলে চায় না বুবু, জীবনে তার শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তারও দেহে বয় বলে মাঠ ভরা ধান ফললে অন্তরে তার রং ধরে। বতর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা দেয়। এমনি কোনোদিনে তাহের খোশ মেজাজে বলে, শরীরের রং ধরছে কেন, নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, এখানে একদম গালিটালি দিয়ে সে বলল, মানুষটা মানে তার মৃত স্বামী। তাহের কৌতুক বোধ করে বলে, কেমনে খাইছে? আচ্ছা, হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল, কথা গায়ে মাখে না, হেসে বলে, গিলা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান ক্ষেত্রে ঝড় উঠে, বন্যা আসে পথ ভোলা অন্ধ হাওয়ায়, দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ। ধান ক্ষেতের তাজা রঙে হাসুনির মায়ের মনে পুলক জাগে। আপন মনকেই ঠাট্টা করে বারবার শুধায়, মানে জিজ্ঞেস করে, নিকা করবি, কিন্তু কাকে করে? ওই বাড়ির মানুকে পেলে করে কি? তেল চকচকে জোয়ান কালো ছেলে গলা ছেড়ে যখন গান ধরে, তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে। পরদিন তাহেরের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায়। এলে বলে, তোমার বিবি কি কয়?
তো বুড়ো ইতস্তত করে, ঘাড় চুলকে এধার ওধার চেয়ে আমতা আমতা করে। মজিদ ধমকে ওঠে, কও না কেন? ধমক খেয়ে ঢোক গিলে বলে, তা হুজুর ঘরের কথা আপনারে কেনে কই? কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ, দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনো হে কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলা কাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত যদি না ছেলেরা এসে বাধা দিত, কিন্তু সে কথাও বলতে পারে না মজিদের সামনে। কেবল আসতে বলে, বুড়ির দেমাগ খারাপ হয়েছে হুজুর, আপনি যদি দোয়া পানি দেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, বিবিরে কইয়া দিও অমন কথা যদি আর কোনো দিন কয় তাইলে মুসিবত হইব। মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পা বাড়ায়। কয়েক পা গিয়ে থামে, থেমে মাথা চুলকে বলে, হুজুর কোত্থেকা শুনলেন বেটির কথা? তা দিয়া তোমার দরকার কি? কিন্তু এই কথা যাইন কোনো কথা আমার অজানা থাকে না। আচ্ছা, সারা পথ ভাবে বুড়ো, কে বলল কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে। এককালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল, সারা জীবন দুষ্ট প্রকৃতির বইমাত্রেও এক ভাইয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না, আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ, সবাইকে দুই চোখের বিষ মনে হয়। বুড়িটার হয়তো তার ছোঁয়াচ লেগেই অমন হয়েছে, নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো, কেবল নাচতো, আর খইয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে। আজ তার সুন্দর দেহ মন পচে গিয়ে এই হাল হয়েছে। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগালি দিয়ে স্বাদ হয় না, তাই এমন এক কথা বের করেছে যা বুড়োর আত্মায় গিয়ে খচ করে ধরে। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। বুড়ো ভাবে ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহে। তবে কি হাসুনির মা বলেছে? তার তো ও বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয় কিন্তু গোলমাল নেই তার মানে, তার মনে অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। আমরা মজিদের অলৌকিক ক্ষমতা এবং অলৌকিক শক্তি নিয়ে নানা বিষয়ে এখানে দেখতে পাবো। তো মজিদ হচ্ছে একটা ভণ্ড, এই ভণ্ডের নানা কীর্তি আমরা বিভিন্ন সময় এই উপন্যাসের মাঝে দেখতে পাবো। যত ভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বোঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? এর বিহিত ঘরেই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খোদা বন্ধ মানুষ তার বিহিত করতে আসুক না কেন, মানে যতই আলেম খোদা ভক্ত মানুষ আসুক না কেন, কোনো লাভ নেই। এই ঘরের জিনিস ঘরেই সলভ করতে হবে। তাছাড়া কথাটাই যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে? এককালে বুড়ি উড়ুনি মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। বইমাত্রেও ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরব উঠেছিল। একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠ্যাঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তা দুষ্টু প্রকৃতির বইমাত্রেও ভাইটির সৃষ্টি ছাড়া কিছু নয়। অন্দরে ঢুকে, মানে ঘরে ঢুকেই সামনে দেখলে হাসুনির মাকে, দেখেই নড়চড় করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় প্রহার, মানে মারা শুরু করে হাসুনির মাকে। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায়, আর বলে কেবল একটি কথা, মানে এখানে নানা রকম ভাবে তাকে গালাগালি করে মারধর, যেগুলো আমাদের গ্রামীণ সমাজে সব ডোমেস্টিক ভায়োলেন্স হয়, দুর্ভাগ্যজনকভাবে আমাদের শহরেও হয় না তা না। প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, কিন্তু বিলাপ শুনে দমবার পাত্র বুড়ো নয়। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরুচ্ছে, আর সে ঘরেই নিচে পাটিতে বসে রহিমা কাঁথায় শেষ কটা ফুরন দিচ্ছে। হাসুনির মা মজিদের সামনে আসে না, কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনেই রহিমার পাশে বসে, মানে ওই মজিদের ওয়াইফের পাশে বসে মরা কান্না জুড়ে দিল। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে গেলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে কন
আমার মৌতের জন্য জানি দোয়া করে, মানে বোঝাচ্ছে যে হাসুনির মা আসলে এখন নিজের মৃত্যু চাচ্ছে এবং এটার জন্য সেই ভণ্ডপীর মজিদেরকে কাছে দোয়া করতে চাচ্ছে, সেটা সে মজিদের ওয়াইফ রহিমার মাধ্যমে মজিদকে বলছে। মজিদ হুঁকা টানে আর চেয়ে চেয়ে দেখে, ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে। মানে দেখো কত বড় নির্মম, যে একটা মেয়ে কাঁদছে এটা নাকি তার ভালোই লাগে দেখতে। তোমরা একটু ক্লুলেস ফিল করতে পারো যে কাহিনীটা হচ্ছে কি, একটু সময় দাও বুঝে যাবা কাহিনী কি হচ্ছে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখতো প্রথম যৌবনে। রহিমার না আছে অভিমান, না আছে চপলতা। অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়, না অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়, অমন মানুষ ভালো লাগে না তার। এই জায়গাতে খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল ব্যাপার উল্লেখ করেছে লেখক। দেখো ঔপন্যাসিক বলছে যে অপরাধ না করে থাকলেও মজিদ যখন বলে রহিমাকে যে তুমি অপরাধ করেছো, নির্বিবাদে সেটা মেনে নেয়। অর্থাৎ পুরুষ মনের মাঝে নারীকে নিয়ে অনেক ফ্যান্টাসি আছে, সেটা নারীর মনের মাঝেও থাকে। তো পুরুষের একটা অন্যতম ফ্যান্টাসি হচ্ছে নারীর মধ্যে একটা চপলতা থাকবে, বা নারীর মধ্যে একটা বাচ্চা সুলভ ব্যাপার থাকবে, এবং তার মধ্যে একটা অভিমান করবে, সে অনেক সময় আবদার করবে, সে অনেক সময় কোনো কিছু নিয়ে আসলেই সে জোরাজুরি করবে, বা সে অনেক কিছু নিয়েই হচ্ছে সে তোমার তাকে বলবে যেটা হয়তোবা সে করে নাই, ভুলে বলে ফেললাম, ওটা নিয়ে সে রাগ করবে। নারীর এই বিষয়গুলোকেও কিন্তু এমনভাবেই সৃষ্টি করেছে আল্লাহ যে পুরুষের কাছে কিন্তু এই বিষয়গুলো ভালো লাগে। যেমন ম্যানহুডের এমন অনেক কিছু আছে আবার নারীর কাছে যেগুলো ভালো লাগে। যেমন ধরো পুরুষের দায়িত্ব নেওয়ার যে বিষয়টা, বা পুরুষের যে প্রোটেকশনের বিষয়টা, যে একটা পুরুষ একজন নারীকে প্রোটেক্ট করছে বা তার পরিবারের নারীদেরকে প্রোটেক্ট করছে। তুমি যদি সেই কেইভম্যানদের টাইমে ফিরে যাও, মানে গুহার যুগে, তখনের কথাও তো এমনই ছিল। যখন মানুষ আদিম যুগে শিকারে বের হতো, নারীরা তো শিকারে বের হতো না, মেইনলি বের হতো পুরুষরা, নারীরা তো ঘরেই থাকতো। তো নারীকে যে প্রোটেকশন দেয়া বা নারীকে আগলে রাখার যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যানহুড, এটা হচ্ছে ম্যানহুডের সবচেয়ে বড় উদাহরণ। তো এভাবেই কিন্তু একটা জিনিসপত্র এগিয়ে যায়। তো পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিয়েছে। তো অনেকক্ষণ গুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, অরে যাইতে কও, আর কও আমি দেখুমনি। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়। মজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মায়ের দিকে, কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে আর ঘোমটা টানা মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁটছে, মানে জাস্ট একটা টাইম পাস করার জন্য। ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। পুরুষের যেই স্বাভাবিক আচরণ, আমরা কিছু বিষয়কে না এমনভাবে এড়িয়ে যাই, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুব সুন্দর করে উপন্যাসের মাঝে উঠে এসেছে। যেমন ধরো অনেকেই যেমন বলে যে নারী পুরুষের মাঝে ধরো যেটা স্রেফ বন্ধুত্ব, নারী পুরুষের মধ্যে কিন্তু স্রেফ বন্ধুত্ব হওয়াটা সম্ভব না। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, সেটা লেখকের কথা বলে আমাদের হুমায়ুন আহমেদ এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু অস্কার ওয়াইল্ড এটা নিয়ে কথা বলেছেন। আমি সেগুলো বাদ দিই। বৈজ্ঞানিকভাবেই ওটা স্রেফ বন্ধুত্বে থাকা কখনোই সম্ভব না, নারী এবং পুরুষ স্রেফ বন্ধুত্বে থাকা সম্ভব না। বিষয়টা অনেকটা এমন বলতে পারো যে এটা যদি স্রেফ বন্ধুত্বে থাকে, এটা একটা সময় এটা প্রেমে রূপ নিবে, নয়তো এটা শারীরিক সম্পর্কে রূপ নিবে, বা এটা বিয়েতে রূপ নিবে, মানে কোনো না কোনো কিছুতে এটা রূপ নিবেই। এখন তুমি বলো যে যদি রূপ না নেয়, স্যার এমন অনেক এক্সাম্পলও তো আছে। এক্সাম্পল যদি থেকে থাকে সেখানে মানসিকভাবে সেটা অন্য কোনো বাজে দিকে রূপ নিবে। মানে ধরলাম যে তাকে নিয়ে মানে বাস্তব জীবনে তার সাথে কিছু করছে না বা তার সাথে প্রেম প্রীতি করতে যাচ্ছে না, কিন্তু কল্পনায় বা ফ্যান্টাসিতে সে এই মানুষটাকে তার প্রেমিকা বানাবে বা তার বউ বানাবে, বা মেয়েটার ক্ষেত্রেও তার হাজবেন্ড বানাবে। এবং এটা এমন না যে শুধু ছেলেদের হয় মেয়েদের হয় না, মেয়েদের হয় ছেলেদের, বিষয়টা মোটেও তা নয়। তো মানবের যে এই মানে এই স্বভাবজাত বিষয়গুলো, এটাকে কি সুন্দর করে এখানে আসলে তিনি উল্লেখ করেছেন, তিনি কি সুন্দর করে তিনি উল্লেখ করেছেন এই জিনিসটাকে। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এইখানে, অপরাহ্নে জমায়েত হয়, একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। জমায়েত বলতে ওই গ্রামে গঞ্জে আগেকার দিনে যেভাবে বিচার কার্য পরিচালনা করা হতো, ঢ্যাঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। মানে এখানে হচ্ছে ওই যেহেতু ওকে মাইর দেওয়া হয়েছে, এখন ওরে হচ্ছে তোমার করবে, বিচার হবে। খালেক ব্যাপারী এসেছে, মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না।
কারণ মাতব্বরকে তো লাগবে, গ্রামের মাতব্বর যদি না হয়, মাতব্বর যদি না আসে, তাহলে তো বিষয়টা আসলে হবে না। কারণ মজিদ তো আর এটা পারবে না একা, বিচার তো রায় তো অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলে ভালো দেখায়। মানে যেটা হয় যে ধরো এই পীরকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আলটিমেটলি ওর কথাটাই সর্বশেষ কথা, কিন্তু মাতব্বরের মুখ দিয়ে বলার মতো আর কি। তোমরা অনেকে হয়তো বা দেখেছো যে আমাদের কালো মানিক সাহেব গতকালকে কেমন রাস্তার ফকিরের মতো কলা গাছের ইয়েতে মানে শুয়ে এরকম এরকম জিনিস সবাই ভাবেও নাই যে উনার মতো মানে এত নিকৃষ্ট মানের একটা লোক, আসলে এই লোকটা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। তো ধরো এরাও কিন্তু বিচার করতো বিভিন্ন ফ্যাসিবাদী সরকারের কথাটাই এদের মুখ দিয়ে বের হতো, জাস্ট ওদের মুখ দিয়ে বের হতো। কিন্তু মানে আমাদের এই যে বিচার প্রক্রিয়া, এই আইন ব্যবস্থা এতটা থার্ড ক্লাস, এটা এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। তো এইসব মানে এইসব মানুষদের হাত ধরেই আসলে এগুলো হয়েছে, যাদেরকে আসলে ধরে কি আইনের আশ্রয় দিবে। আর ওকে তো একবার ফাঁসি দিলে ওটা ইনাফ হবে না, ওর যদি 5-6 বার ফাঁসি দেওয়া যেত তাইলে হচ্ছে এটা তাও হয়তো বা এটা কিছু একটা হইতো আর কি। ফাঁসি দেয় এদের জন্য ইনাফ না, এদেরকে যতভাবে টর্চার করা যায় সেটাই এদেরকে করা উচিত। একটু তফাতে মানে একটু পরে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, মুখটা একদিকে সরানো। খালেক ব্যাপারী অনেক বাজখাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, এই কথা আপনারা ব্যাককই জানেন। মানে আপনারা ব্যাককই মানে ব্যাক বা বেবাক, এটা একটা আঞ্চলিক ভাষা, মানে আপনারা সবাই জানেন। কে একজন গলা উঠে বলে, কথা ঠিক কইরা কও মিয়া। বুড়ো ওদিকে একবার ফিরেও তাকায় না। তখন খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও এই কথা তুমি ঢাকবার চাও কেন? তো এইভাবে ওদের মধ্যে কিছুক্ষণ কনভারসেশন হয়, ঠিক আছে। তো যখন সে কোনো উত্তর পাচ্ছে না, তখন খালেক ব্যাপারী আবার ধমকে ওঠে যে কথা ঠিক কইরা কইবার পারো না। তো এইভাবে আবার মানে মানুষজন ওই মব থেকে, মানে মব বলতে বুঝাচ্ছি মানে একসাথে মানুষজন আছে সেখানে, সবাই চিৎকার করে উঠছে, এই কথা ঠিক করে কও, আমি ওই কথা ঠিক করে কও। তো বৈঠক শান্ত হলে খালেক ব্যাপারী তখন আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠেঙাইছো কেন? ঠেঙাইছো মানে কি? মানে হচ্ছে তোমার মারছি আর কি। তো এখন সেটা হচ্ছে নির্বিকার ভাবে উত্তর দেয় সে, যে মানে কোনো ভয় ডর নেই, যে হ্যাঁ আঙুলগুলো কাঁপছে, ভেতরে তার ক্রোধের আগুন জ্বলেছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন এটা বোঝা যাচ্ছে, মানে যে তার একটা এমন মানে সে একটু ভয় পাচ্ছে, আবার সে নির্বিকারে স্বীকারও করছে। তো ব্যাপারী কি একটা বলতে যাচ্ছিল, এবার হাত নেড়ে মজিদ থামিয়ে নিজে কিছুটা বলতে গেল। তো ব্যাপারী সেটা মানে আগা থেকে গোড়া এই মানে ব্যাপারীকে বুঝিয়ে বলছিল এবং ভেবেছিল যে তার পক্ষ থেকে খালেক ব্যাপারী কাজটা ঠিকমতো চালিয়ে নেবে, কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না। মানে বিচারটা যেই দিকে পরিচালনা করতে যায় ওই দিকে আসলে যাচ্ছে না। তো মজিদ তখন গম্ভীর গলায় বলে, ভাই সকল, বলে থেমে থাকায় সবার পানে পিঠ সোজা করে বসেছে, কোলের ওপর হাত। আসল কথা শুরু করবার আগে সে এমন একটা আবহাওয়া সৃষ্টি করে যে মনে হয় সে সূরা ফাতিহা পড়ে তার বক্তব্য শুরু করবে, কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে। বলে, খোদা তাআলার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই। দোষ গুণে সৃষ্ট মানুষ, মানুষের মধ্যে তাই শয়তান আছে, ফেরেশতাও আছে, তাদের মধ্যে গুনাহগার আছে, নেকবন্দ আছে। কুৎসা রটনাটা বড় গর্হিত কাজ, কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না, যারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে, তারা এইসব গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু। সে রসনা বিষয় মানে যদিও রসনার যদি একদম আক্ষরিক অর্থে যাও, রসনা মানে হচ্ছে মূলত বোঝানো হয় হচ্ছে তোমার এই যে খাবার বা খাদ্য, এই জিনিস এই ধরনের বিষয়াদির সাথেই নর্মালি রসনা শব্দটা ব্যবহার করা, কিন্তু সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে, নিমেষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীকে। তো এইভাবে বসে গম্ভীর কণ্ঠে মজিদ কথা বলে চলে, তার কথায় মুগ্ধ সবাই, এবং কণ্ঠে একটা সুর তোলে যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা। একবার মজিদ থামে, শান্ত চোখ, কারো দিকে তাকায় না, দাড়িতে আলগোছে হাত বুলিয়ে, তারপর আবার শুরু করে। এভাবেই চলতে থাকে। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার ও তার পরিবারের বিরুদ্ধেও মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে। ৫ম হিজরিতে প্রিয় পয়গম্বর বানি এল মুস্তালিখের বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়েন, তারপর তিনি পথ হারিয়ে ফেলেন, মানে নানা রকম কাহিনী তিনি এখানে বলা শুরু করেছেন। দাঁড়াও একটু আমরা একটু টান দিয়ে একটু লাস্টে যাই। আমি এখন ঠিক আছে, আমি একটু টান দিয়ে একটু লাস্টে যাই এই কারণে যে উপন্যাস পাঠের এই অংশটাতে আমি তোমাদেরকে অল্প একটু একটা জিনিস একটু দেখাবো।
এইগুলা একটু পড়িয়ে নেই, তারপর আমি আবার উপন্যাসে ফিরে যাচ্ছি। কিন্তু আমি উপন্যাসটাকে আরেকটু শর্টে পড়ানোর চেষ্টা করব, পুরো উপন্যাস লাইন বাই লাইন পড়ানোর মতো সময় হবে না এবং দরকারও নাই। সো আমি একটু শর্টে কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো, জমায়েতের অধোবদন চেহারা, এটার মানে কি? মজিদ যখন মিথ্যা মোদাস্সের পীরের মাজারের কথা বলে উপস্থিত গ্রামবাসীকে গালাগালি করছিল, তখন তাদের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। সত্যিই তারা পীরের মাজারকে এরকম অযত্ন অবহেলায় ফেলে রেখেছে? এই কারণে তাদের অপরাধী মুখ নিচু হয়ে আছে, চেহারায় প্রকাশ পেয়েছে লজ্জা মিশ্রিত অপরাধ বোধ। তো এটাকে বলেছে জমায়েতের, মানে সবাই যখন একসাথে ছিল। মজিদ যখন এই কথাটা বলছে তখন অধোবদন চেহারা, অধোবদন, বদন মানে মুখ, অধোবদন মানে হচ্ছে যে তার অবস্থা ভালো না আর কি, এমন মানে তার চেহারার অবস্থাটা ভালো নাই, এরকম অধোবদন চেহারা। তারপরে শালু মানে একরকম লাল সুতি কাপড়, মাছের পিঠের মতো, মানে এটা একটা উপমা, মাছের পিঠের মাঝখানটা যেমন উঁচু, মাজারের মাঝখানটাও তেমনি উঁচু। বতর দিনে, জমিতে বীজ বপন বা ফসল বোনার এবং ফসল কাটার উপযুক্ত সময়, ওটাকে বলা হয় বতর দিনে। মগরা মগরা ধান মানে প্রচুর ধান। আর হাড় বের করা দিনের কথা মানে প্রচন্ড অভাবের দিন, খেতে না পেয়ে মানুষ যখন অপুষ্টি অনাহারে ভুগে তখন তো বুকের পাঁজরের হাড়টা জেগে ওঠে, ওটাকেই বলা হচ্ছে হাড় বের করা দিন। বেওয়া মানে বিধবা, রা নেই মানে কোনো কথা বা আওয়াজ নেই। মাটিয়ে গোস্বা করে, এটার মানে হচ্ছে মাটি রাগ করে। কবরে আজাব হইব, এটার মানে হচ্ছে কবরে শাস্তি হবে। বেগানা মানে কি? বেগানা মানে হচ্ছে অনাত্মীয়, ওই যে বেগানা পুরুষ, ওই বেগানা। গলা সীসার মতো অবশেষে লজ্জা আসে রহিমার সারা দেহে। সীসা হচ্ছে একটা কঠিন ধাতব পদার্থ, আমরা সেটা জানি। আগুনে পুড়ালে সেটা গলে যায় এবং যে পাত্রে রাখা যায় তাতে ছড়িয়ে পড়ে সমান্তরালভাবে। মজিদের উপদেশ বাণী শোনার পর লজ্জা রহিমার সমস্ত শরীরে ওই রূপ ছড়িয়ে পড়ে, এটা একটা উপমা। আর গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। রহিমা হচ্ছে মজিদের স্ত্রী, তার অনুগত ও বাধ্য। মজিদের ভয়ে সে ভীত, মজিদের চোখের ভাষা সে বোঝে, তাছাড়া সে ধর্মভীরু। গ্রামের মানুষগুলো তারই মতো একই রকম ধর্মভীরু ও মজিদের প্রতি অনুগত। তো আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার, কি বুঝালো এটা দিয়ে? জমির মালিকানা সংক্রান্ত ধারণা। গ্রামে যে যত বেশি জমির মালিক সে তত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তো এই মালিকানার মর্যাদাকে লেখক ঝান্ডা উঁচিয়ে রাখার মতো বা পতাকা উঁচিয়ে রাখার মতো এটার সাথে তুলনা করেছেন। কিন্তু এটার মধ্যে রয়েছে যে বৈষয়িক অহমিকা। লেখক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটাকে ভুয়া বলে অভিহিত করেছেন। মাটির এলো খাবড়া দলাগুলো মানে মাটির ঢেলা বা কোদাল দিয়ে কোপানো বা লাঙল দিয়ে চাষ করার পর যে ছোট ছোট খণ্ড তৈরি হয়, ওটার কথা এখানে বলা হচ্ছে। সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমি। জমি নিয়ে মানুষে মানুষে বিবাদ হয়, হানাহানি, ঝগড়া বিবাদ, মারামারি, এমনকি রক্তারক্তিও হয়। যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের অর্থহীন খণ্ডিত দেহের মাংসপিণ্ডের সঙ্গে জমি নিয়ে এই বিবাদ বিসংবাদের অর্থহীনতাকে তুলনা করা হয়েছে। এটা একটা উপমা। মানে জিনিসটা হলো কি, যে ধরো এই জমি নিয়ে বিবাদ করাটা এতটাই একটা অর্থহীন বিষয় বলে এখানে উল্লেখ করেছে যে যদি যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক মানে তার ধরো একটা খণ্ডিত দেহের একটা মাংসপিণ্ড, এটা নিয়ে তো মারামারি করে লাভ নেই, এটার মতো আর কি। রুঠা জমি মানে হচ্ছে অনুর্বর জমি, যেখানে ফসল বা আবাদ হয় না ভালো মতো। শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। মেঘ বৃষ্টিবিহীন নীল আকাশকে কেমন উন্মুক্ত মনে হয়, রোদের তাপদাহে মাঠ প্রান্তরের মাটি ফেটে চৌচির। মানে বৃষ্টি আর মেঘ শূন্যতায় আকাশকেই মনে হয় শূন্য, তার নীলের ভেতর মৃত্যু যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই যেন। নধর নধর মানে হচ্ছে কমনীয়। কোঁদে কোঁদে পানি তলে মানে হচ্ছে বিশেষ এক ধরনের পাত্রে এবং গ্রাম্য পদ্ধতিতে জমিতে সেচ দেওয়া। মাটির তৃষ্ণায় তাদেরও অন্তরে খা খা করে। কৃষক শ্রম দিয়ে, মেধা মনন দিয়ে, স্বপ্ন নিয়ে মাঠে ফসল ফলায়। ফসল ফলানোর এক পর্যায়ে মাঠে পানি দিতে হয়, তো পানির অভাবে চারা গাছ শুকিয়ে যায়, হলুদ হয়ে মারা যায়, মাটি শুষ্ক হয়ে মাঠ ফেটে যায়। এই অবস্থা দেখে কৃষকের বুক ফেটে যায় অজানা শঙ্কায়। আর দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে, মানে অমাবস্যার 2 দিন পরের চাঁদ, এটাকে বলে দ্বিতীয়ার চাঁদ। তো নতুন ওঠা এই চাঁদের আকৃতি বাঁকা কাস্তের মতো, যে কাস্তে থেকে কৃষক মাঠের ধান কাটে আর মনের আনন্দে গান গায়। তাই ওই কাস্তেটাকে বলছেন, কাস্তে দেখতে তো একটা চাঁদের মতোই থাকে আর কি। গাট্টা গোট্টা মানে কি? গাট্টা গোট্টা মানে হচ্ছে, এটা আমরা বুঝি যে 68 দেহ। সেন দৃষ্টি মানে কি? এটা হচ্ছে বাজ পাখি বা শিকারী পাখির মতো দৃষ্টি। ঝালরওয়ালা শালু কাপড় অবজ্ঞা করে, এটাকে কি বুঝাচ্ছে? আচ্ছা, মোহাম্মদনগরের মানুষের অকৃত্রিম হাসি, অনাবিল আনন্দ মজিদকে করে তোলে ভীত সন্ত্রস্ত। গ্রামের মানুষ যদি ফসলের মাধ্যমে সচ্ছলতা অর্জন করে ফেলে তাহলে তাদের মনে খোদার প্রতি আনুগত্য কমে যাবে মজিদের প্রতি নির্ভরশীলতা।
মজিদ তো একটা ভণ্ড এবং সে তো চায় গ্রামের মানুষজন তার উপর নির্ভরশীল থাকুক। তো মজিদ চায় গ্রামের মানুষ অভাব অনটনে থাকুক, ঝগড়া বিবাদ হানাহানি রাহাজানি সহ বিভিন্ন এরকম ফ্যাসাদে জড়িয়ে থেকে মজিদের শরণাপন্ন হয়। মজিদ তাদের বিপদ থেকে উদ্ধার করে তাদের নিয়ন্ত্রক হয়ে উঠবে, কিন্তু তারা নির্ভেজাল জীবনযাপন করলে মজিদ সে সুযোগ থেকে বঞ্চিত হবে। তো এই মনোভাবটাই এখানে ব্যক্ত হয়েছে। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা ভালো, যে আমরা যখন দেখতে পাচ্ছি যে মানুষ, এখানেও একটা বিশাল বড় মনস্তাত্ত্বিকতা উঠে আসে, তোমরা এটা পাবা উপন্যাসের মধ্যেই, যে মজিদ চায় যে গ্রামের মানুষ একটু অসহায় থাকুক, একটু গরিব থাকুক, কারণ তাহলে ওর কাছে আসবে বিপদে আপদে সাহায্য প্রার্থনার জন্য। এখন তারা এটা কেন চায়, বা মজিদই বা এটা কেন চায়? এটা চাওয়ার একটা কারণ হলো, মানুষ যে কত অদ্ভুত হিউম্যান সাইকোলজি। তোমার ফ্রেন্ড অনেক সময়, সবার ক্ষেত্রে বলছি না, বাট অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগের ক্ষেত্রেই, তুমি ফেল করলে যতটা না কষ্ট পায়, তুমি তার চেয়ে ভালো রেজাল্ট করলে তার চেয়ে বেশি কষ্ট পায়। অবাক হলে শুনে যে আমার ফ্রেন্ড আমি ফেল করলে তো কষ্ট পায়, আমি যদি তার চেয়ে ভালো রেজাল্ট করি তাহলে আরো বেশি কষ্ট পায়। এর কারণ হচ্ছে মানুষের এটা ভাবতে ভালো লাগে যে অন্য কেউ আমার প্রতি নির্ভরশীল, কিংবা অন্য কেউ আমার নিচে আছে, বা আমি কারো কারো উপরে অবস্থান করছি, এটা ভাবতে তার প্রচন্ড রকম ভালো লাগে। এটা ভাবতে কিভাবে তার প্রচন্ড রকম ভালো লাগে? তার ভালো লাগার বিষয়গুলো অনেক রকম হতে পারে। তার ভালো লাগার বিষয়গুলো এরকম হতে পারে যে অন্য কেউ তো আছে, যে আমি তার উপরে আছি, এবং মানুষ স্বভাবতই ডমিনেট করতে পছন্দ করে। এটা তো মানুষের আদিম প্রবৃত্তি এবং মানুষের সহজাত স্বভাব। তুমি দেখবা যে যদি হচ্ছে 5টা রিক্সাওয়ালা মামা একসাথে থাকেন, ওখানে কেউ একজন আছেন যে সামহাউ সে যখন তার মোবাইলটা স্মার্টফোনটা বের করে, মানে এটার মধ্য দিয়ে সামহাউ সে যাতে ওঠার চেষ্টা করে বা অন্যদের থেকে উপরে ওঠার চেষ্টা করে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এর মধ্যে যারা খুবই খারাপ মানুষ, তারা চাবে যে সবসময় অন্যরা ইচ্ছা করে খারাপ অবস্থায় থাকুক, কারণ খারাপ অবস্থায় থাকলেই তারা আমার সঙ্গে, বা খারাপ অবস্থায় থাকলে তারা আমাকে একটা কিছু করার মানে মানে আমার দ্বারা মানে একটা হেল্প চাওয়ার বা এরকম আমার উপর নির্ভরশীল হয়ে থাকার একটা বিষয় থাকবে তাদের মাঝে। রিজিক দেনেওয়ালা মানে হচ্ছে যিনি রিজিক দেন বা জীবন উপকরণ বা অন্ন বস্ত্র খাদ্য এগুলো যোগান দেন। বুত পূজারী মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে। নসিহত মানে হচ্ছে উপদেশ। খতম পড়াবার মানে হচ্ছে অনাবৃষ্টি বা অন্য কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করে। কোরআন শরীফের 30 পারা পড়ে শেষ করাকে কোরআন খতম বলা হয়। এর মাধ্যমে মঙ্গল ও কল্যাণ সাধন হবে বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করেন। কলমা তো মানে কালেমা, এটা আমরা বুঝি। তো ইসলাম ধর্মে 5টা কালেমা আছে। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র রাসূল এবং তারই প্রেরিত পুরুষ। মূর্খ, এটা হচ্ছে একটা গ্রামীণ ভাষায় মানে আঞ্চলিক ভাষায় বলছে, এটা দিয়ে বুঝিয়েছে মূর্খ। আমসি পারা মানে কি? সেটা হলো যে পবিত্র কোরআন শিক্ষার যে প্রাথমিক পাঠ, সেটা যদি আরবি বর্ণমালার উচ্চারণ সহ সূরা সংকলন, আসলে এটার এক্সাক্ট অর্থ না। আমপারা বলতে মূলত বোঝানো হয় 30 পারাটা, কোরআন শরীফের যে লাস্ট পারাটা ওইটা নিয়েই কিন্তু নর্মালি আমপারা হয়। তোমরা যারাই আরবি পড়েছ, অন্তত আমি আমার শৈশবে আরবি শেখার স্মৃতিটা স্মরণ করতে পারি। প্রথমে আমি যেমন নুরানি কায়দা পড়েছি, নুরানি কায়দা পড়ার পরে আমি যেমন আমপারা পড়েছি, কারণ ওখানে সূরাগুলো অনেক ছোট ছোট। মক্তব, মুসলমান বালক বালিকাদের তোমরা জানো মক্তব কি, এটা আলাদা বলার কিছু নেই। জুম্মা আবার মানে শুক্রবার শেষ। তো রা নেই মানে হচ্ছে যে রা নেই, এটা ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় বাক্যে, যে রা নেই বা রা শব্দটি পর্যন্ত নেই, এটার মানে হচ্ছে কোনো সারা শব্দ নেই বা মুখে কোনো কথা নেই। তারস্বর মানে অতি উচ্চ শব্দের চিৎকার, এটাকে বলে তারস্বর। ধামড়া মানে কি, যে বলে দামড়া, এরকম আর কি, মানে মানে বয়স্ক বা অনেক পাকা এমন। মারুফ, যদি তোমরা নাম হিসেবে এটা বেশি শুনে থাকো, বাট এটার একটা অর্থ আছে, এটার মানে হচ্ছে মহান পুরুষ বা মহাপুরুষ। রুহ মানে হচ্ছে আত্মা বা অন্তরাত্মা। মহাতমিশ্রা মানে গভীর অন্ধকার বা ঘোর অমানিসা। তমিশ্রা মানে হচ্ছে আসলে অন্ধকার বোঝায় বা অমানিসা বোঝায়। তো এখানেও এটাই বোঝাচ্ছে আর কি, যে অনেক অন্ধকার। রহমত মানে কৃপা, অনুগ্রহ বা করুণা। মৌত মানে মৃত্যু, আমরা জানি। ঢেঙা মানে লম্বা বা পাতলা শরীর। তো এমন আর কি। এই হচ্ছে আমাদের শব্দার্থগুলা ছিল। আমরা এবার আবার চলে যাচ্ছি আমাদের ক্লাসে, কারণ শব্দার্থ টিকাগুলো পড়ানোটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর যতটুকু পারি আমি তোমাদেরকে এখানে পড়াবো, বাকিটুকু হচ্ছে তোমরা আস্তে আস্তে নিজেরাই হচ্ছে পড়ে নিবা, কারণ পড়ে নেওয়া ছাড়া আসলে এখানে তেমন একটা লাভ নাই, বুঝছো? মানে এখানে পুরাটা তো পড়ানো সম্ভব না। এখানে যতটুকু হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, মজিদ থামে, শান্ত চোখ, কারো দিকে তাকায় না, দাড়িতে আলগোছে হাত বুলিয়ে, তারপর আবার শুরু করে।
আর এই পুরোটা অনেক বেশি সেলফ এক্সপ্লেনেটরি, মানে এই পুরা উপন্যাসটা এতটাই সহজ মানে পড়ার জন্য, এবং নিজে নিজে পড়াটা তোমাদের জন্য ফরজ। এটা অনেকটা তোমরা গল্পের মতো পড়ে ফেলবা, পুরাটা যদি না পড়ে থাকো তাহলে তুমি পরীক্ষায় ভালো মতো উত্তর করতে পারবা না। তাই গল্পের মতো করে পুরাটা পড়ে ফেলবা। বেশিরভাগ শিক্ষার্থীই পড়ে না আলটিমেটলি, কিন্তু তোমরা পড়ে ফেলবে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তারও তার পরিবারের বিরুদ্ধেও মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে। ৫ম হিজরিতে প্রিয় পয়গম্বর বাণী এলে মুস্তালিখের বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়েন, তারপর তিনি পথ হারিয়ে ফেলেন। এক নওজোয়ান সিপাহী তাকে খুঁজে পায়, পেয়ে তাকে সসম্মানে নিজেরই উঠে বসিয়ে আর নিজে পায়ে হেঁটে প্রিয় পয়গম্বরের কাছে পৌঁছে দিয়ে যায়। যাদের অন্তরে শয়তানের একচ্ছত্র প্রভুত্ব, যারা তারই চক্রান্তে খোদার রোশনাই থেকে নিজের হৃদয়কে বঞ্চিত করে রাখে, মানে খোদার এই কি বলবো, খোদার আশীর্বাদ থেকে বা খোদার যে রহমত থেকে, তাদেরই বিষাক্ত রসনা সেদিন কর্মতৎপর হয়ে উঠল। হজরতের এত পেয়ারা বিবির নামেও তারা কুৎসা রটাতে লাগলো। বড় ব্যথা পেলেন পয়গম্বর, খোদার কাছে কেঁদে বললেন, খোদা পরবাদদিগার, নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে, কেন এ অকথ্য বদনাম সহ্য করবে। তো তোমরা এগুলো আসলে উপন্যাসের খাতিরে পড়বা, বাট সৈয়দ ওয়ালিউল্লাহর দেওয়া এইসব ধর্মীয় রেফারেন্স আসলে খুব একটা নেওয়াটা অনেক ক্ষেত্রে জাস্টিফাইড না। সৈয়দ ওয়ালিউল্লাহ ব্যক্তি জীবনে ওনার লেখা পড়ে আমার মনে হয় কিছুটা ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন। তো এখন সেখানে আসলে এইগুলোকে তুমি উপন্যাসের অংশ হিসেবে পড়ছো, আবার এখন কোনো জায়গা থেকে এগুলোকে রেফারেন্স হিসেবে দিও না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন। ঠিক আছে, কেন এ অকথ্য বদনাম সহ্য করবে? উত্তরে খোদা তাআলা মানবজাতিকে বললেন, থেমে বিসমিল্লাহ পড়ে মানবজাতিকে বললেন, এটা বলে থামলো মজিদ। বিসমিল্লাহ পড়ে সূরা আল নূর থেকে খানিকটা কেরাত পড়ে শোনায় আল্লাহর বাণী। তখন সে তোমার আরবি করে পড়ছে, আরবিটা তার গম্ভীর কণ্ঠে হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে। স্তব্ধ ঘরে বিচিত্র সুর ঝংকার ওঠে, শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে। মানে এই মজিদ আর কিছু পারুক আর না পারুক, সে আবার তোমার খুবই ক্যারিজমেটিক ওয়েতে কথা বলতে পারতো। কথার মধ্য দিয়ে, কথার মায়াজালে এমনভাবে সে আটকে ফেলতো মানুষকে, এটা একটা দেখার মতো বিষয় ছিল। হঠাৎ এক সময় মজিদ কেরাত বন্ধ করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায়। যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল, তার চোখ এখন নরম। বসে থাকার মধ্যে উদ্ধত ভাবটাও যেন নেই। চোখাচোখি হতে সে চোখ নামায়। কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে থেকে গলা উঠিয়ে মজিদ বলে যে, খোদা তাআলার ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষের মধ্যে তিনি বিষময় রসনা দিয়েছেন, মধুময় রসনাও দিয়েছেন। মানে এখানে রসনা বলতে বোঝাচ্ছে আসলে কাজ করার ইচ্ছা বা কাজ করার যে আকাঙ্ক্ষা। মধুময় রসনা মানে ভালো কাজ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। বিষময় রসনা মানে খারাপ কাজ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। উদ্ধত করেও সৃষ্টি করেছেন তাকে, মাটির মতো করেও সৃষ্টি করেছেন। সে যাই হোক, মানুষের কাছে আপন সংসার, আপন বালবাচ্চা দুনিয়ার সবচাইতে প্রিয়। মানে আপন সংসার মানে নিজের সংসার, নিজের বালবাচ্চা বলতে নিজের সন্তানাদি, তাদেরই সুখ শান্তির জন্য সে অক্লান্ত পরিশ্রম করে, জীবনের সঙ্গে লড়াই করে। আপন সংসারের ভালো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে, মানে নিজের সংসারের ভালো কিছু ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে। কিন্তু যে মেয়ে লোক আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুৎসা রটনা করে, সে নিজের বিরুদ্ধে কাজ করে, খোদার বিরুদ্ধে আঙুল উঠায়, তার গুনাহ বড় মস্ত গুনাহ, তার শাস্তি বড় কঠিন শাস্তি। হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে। দেখো ওর কথার ইন্টোনেশন কি। এই হঠাৎ করে সে কুরআনের আয়াত পড়ছে, মিহি সুর চারিদিকে। আবার সে ঝাড়ি দেওয়া শুরু করলো, তখন আবার চারিদিকে একদম ঝনঝন করে উঠলো। তুমি কি মনে করো মিয়া, তুমি কি মনে করো তোমার বিবি মিসা বদনাম করে? তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারীর মতো লোকের মুখের উপর ঠাস ঠাস করে জবাব দিচ্ছিল, মজিদের প্রশ্নে সে এখন বিভ্রান্ত হয়ে যায়। কোথা দিয়ে কোথায় তাকে আনে মজিদ সে বোঝে না। মন ঘাটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ, এতদিন পর সন্দেহ। বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচতো, হাসি খুশি উচ্ছলতায় চারিদিকে আলো ছড়াতো, তখন যে জনরব উঠেছিল সে কথাই তার স্মরণ হয়। কোনোদিন সে কথা বিশ্বাস করেনি। তখন কথাটা যদি সত্যি বলে প্রমাণিত হতো, সে তাকে তালাক দিতে পারত, গলা টিপে খুন করে ফেললেও বেমানান দেখাতো না। কিন্তু আজ এতদিন পরে যদি দেখে সেদিন তারই ভুল হয়েছিল, তবে সে কি করতে পারে? বউ আজ শুধু কঙ্কাল, পচন ধরা মাংসের রদ্দি খোলস, তাকে নিয়ে সে কি করবে? অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে, সে ভীতি দূর করবে কি করে? মানে
মোট কথা যে মজিদ যখন ওর বউয়ের নামে নানা রকম মানুষের মুখে কান কথা শুনেছিল, সেই সময় না হয় ওকে মেরে ফেলতো, তাহলে আজকে এমন দিনের দৃশ্য তাকে দেখতে হতো না। মজিদ গলা চড়িয়ে ধমকে চড়ে আবার বলে, কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? তুমি কি ঢাকবার চাও কিছু, লুকাইবার চাও কোনো কথা? মজিদ থামলে ঘরময় রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা নামে এবং সে স্তব্ধতার মধ্যে তার কেরাতের সুর ব্যঞ্জনা আবার যেন আপনা থেকে ঝংকৃত হয়ে ওঠে। সে ঝংকার মানুষের কানে লাগে, প্রাণে লাগে। তাহেরের বাপ এধার ওধার তাকায়, অস্থির অস্থির করে, একবার ভাবে, বলে না, তার দিলে কিছুই নাই, তার দিল সাফ। বুড়ি বেটির দেমাগ খারাপ হয়েছে, তাকে কষ্ট দেবার জন্য এমন ঝুটমুট ঝুটমুট মানে আজে বাজে কথা বানিয়ে বলে, কিন্তু কথাটা আসে না মুখ দিয়ে। অবশেষে অসহায়ের মতো তাহেরের বাপ বলে, কি কমু, আমার দিলের কথা আমি জানি না। কেমনে কমু দিলের কথা? কিছু তুমি ঢাকবার চাও, লুকাইবার চাও? অস্থির হয়ে ওঠা চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে। তার মুখ ঝুলে পড়েছে, থই পাচ্ছে না কোথাও। তুমি কিছু লুকাইবার চাও, কিছু ছাপাইবার চাও? তুমি তোমার মাইয়ারে তাহলে ঠ্যাঙাইছ কেন? তার গায়ে দরা পড়ছে কেন, মানে গা দাগ পড়ছে কেন মায়ের খাওয়ার কারণে? তার গা নীল নীল হইছে কেন? সভা নিঃশ্বাস রুদ্ধ করে রাখে। লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে ব্যাপারটা। তবে বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না, বরঞ্চ তাকে দেখে মনে এখন বিদ্বেষ আর ঘৃণা আসে। ও যেন ঘোর পাপী, পাপের জ্বালা এখন ছটফট করছে। দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে। হঠাৎ রিজু হয়ে মজিদ চোখ বোঝে, তারপর সে বিসমিল্লাহ পরে আর কেরাত শুরু করে। মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। তারপর সর্বসমক্ষে ঢ্যাঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে। সে কাঁদে কাঁদে, ব্যাঘাত করে না তার কান্নায়। অবশেষে কান্না থামলে মজিদ শান্ত গলায় বলে, দেখো কিভাবে সেই লোকটাকে একদম পুরা নিজের আয়ত্তে নিয়ে আসলো। একদম সে এই কখনো কেরাত করছে, এই কখনো তাকে নানা রকম প্রশ্ন করে তাকে রীতিমতো মানে কান্না করতে বাধ্য করলো। তুমি কিংবা তোমার বিবি গুনাহ কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাপ চাইবা, তারে ঘরে নিয়ে যত্ন রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সার। এই মাজারে সিন্নি দেওয়ার ব্যাপারটা কেন আসলো? মানত করা, যদিও মানত করাটা বা মান্যতের সালাত এটা আসলে কোনো হারাম কোনো কিছু না, বরং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ওই সময় যে মাজার কালচারে, ভণ্ডামির কালচারে এরকম ছিল যে মাজারে মোমবাতি দেওয়া, মাজারে সিন্নি দেওয়া, এই ভক্কর চক্কর, এগুলো হচ্ছে একটা খুব ভালো বিষয় ছিল। আর মানুষের মধ্যে ধরো এই ধরনের প্রবণতা তো সবসময়ই ছিল যে সে হচ্ছে যদি এরকম ধর্মকে নিয়ে বিজনেস করে সে যদি টাকা আর্ন করতে পারে, যেমন মাজারের কথাই যদি ধরো, এর চেয়ে ভালো তো কোনো ব্যবসা নাই, কারণ এখানে জিরো ইনভেস্টমেন্টে রিটার্ন অনেক অনেক গুণ বেশি। এনিওয়ে, আমি তোমাদেরকে একটা কাহিনী বলি এখন। আচ্ছা, আমি একটু একটু চ্যাটটা একটু রিজুম করি। তো তোমাদেরকে একটা কাহিনী বলতাম। কাহিনীটা হচ্ছে বাইবেলের একটা, সরি বাইবেলের না, এটা হচ্ছে তোরার একটা স্টোরি। হ্যাঁ, বলবো? আমি কি শুরু করবো? আমি কি বলবো? হ্যাঁ, তোমাদের কাছে রিপ্লাই চাই। চ্যাটটা কিন্তু ওপেন করেছি। আমি কি বলবো? হ্যাঁ, ইয়াস ইয়াস মুন্তাসির। হ্যাঁ, হুম, ঠিক আছে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, একটু পজ দাও। তোমরা চিন্তা করো না, উপন্যাস তো এমনিতেও হচ্ছে আমাদের পুরোটা লাইন বাই লাইন পড়ানো সম্ভব না। আমরা উপন্যাসটা হচ্ছে এলোমেলো এখন মনে হচ্ছে, এটা পড়তে থাকো, পড়তে থাকলে আর এলোমেলো লাগবে না, একটু ওয়েট করো। কারণ এখানে আসলে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কথা বলি, বাকিটা আসলে খুব একটা সিম্পল কাহিনী। বাকিটা আসলে তুমি একবার পড়লেই বোঝা যাবে। পুরোটা তো ক্লাসে পড়ানোর মতো আসলে সময় হবে না, এবং পুরোটা পড়ানোর মতো দরকারও নাই। মানে আমার স্টুডেন্টরা আসলে এতটা দুরবস্থায় নাই, এরা ক্লাস 11-এ পড়ে, এত দিন ধরে এরা হচ্ছে পড়াশোনা করছে, এত বছর ধরে, যে ওদেরকে একটা লাইন বাই লাইন ধরে 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 পুরা উপন্যাস পড়াইতে হবে এরকম উপন্যাস এটা না। এটা তোমরা পড়লেই বুঝবা। আমি জাস্ট মাঝখান থেকে এরকম কিছু কিছু অংশ টেনে টেনেই পড়াবো তোমাদের জন্য। আগে মনস্তাত্ত্বিক কথাটা বলি, সেটা হচ্ছে স্টোরি অফ বার্সিসা। তোমরা সার্চ করলেও পাবা। বার্সিসা খুবই আল্লাভীরু এবং খুবই সত্য কাহিনী, কিন্তু এটা এবং খুবই বিখ্যাত একজন তদানীন্তন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ না, আরো আগের যুগে বার্সিসা। সো তিনি ওইরকম একজন পায়াস একজন মানুষ ছিলেন, ধার্মিক একজন মানুষ ছিলেন। তো বার্সিসার কাছে একবার ওর এলাকার 3 ভাই আসে, মানে 3জন ব্যক্তি, যারা হচ্ছে তোমার তাদের একটা কাজে তাদের অন্য শহরে যাওয়া লাগবে। কি কাজে সেসব বিস্তারিততে আমি না যাই, আমি স্টোরিটা খুব শর্টে বলি।
এই একটা মনস্তাত্ত্বিক বিষয় বোঝানোর জন্য এই উপন্যাসের। তো তারা হচ্ছে তোমার 3 ভাই যায়, তো তাদের একটা বোন আছে। তো বোনটাকে তারা বার্সিসাকে শুধু একটু বলে যায় যে বার্সিসা তুমি হচ্ছে, আমরা তো যেহেতু অন্য জায়গাতে যাচ্ছি, তুমি জাস্ট মাঝে মধ্যে একটু খোঁজ নিও, ঠিক আছে, বা তার খাবার দাবার সে ঠিকঠাক মতো পাচ্ছে না কেমন কিনা। তো বার্সিসা প্রথমে খুবই অস্বীকার করে যে না, এটা আমি করতে পারবো না, এটা কোনো দরকার নেই। শয়তানের ফিতনার কথা তার মাথায় আসে। আমাদের এই যুগে, আধুনিকতার যুগে সবচেয়ে বড় মানে একটা অবিশ্বাসের মধ্যে আমরা থাকি যে শয়তান এক্সিস্ট করে না, যে এভিল ডাজন্ট এক্সিস্ট। শয়তান অবশ্যই এক্সিস্ট করে। সো শয়তান হচ্ছে, শয়তানের মানে ওয়াসওয়াসা যেটাকে বলা হয়, বা শয়তান হচ্ছে তাকে কুমন্ত্রণা দেয় যে আরে কেন তুমি ইয়ে করবা না, ওরা যাচ্ছে একটা একা মেয়ে থাকবে, তুমি তো আর ওর সাথে খারাপ কিছু করতে যাচ্ছ না, তুমি একটু খোঁজ খবর নিবা, মাঝে মধ্যে একটু খাবার দাবার পাঠানোর ব্যবস্থা করলে এরকম। বার্সিসা কি মনে করে রাজি হলো। একে একে দেখো কিভাবে মানুষের জীবনে এক একটা কাহিনী হয়। তো পরবর্তীতে বার্সিসা প্রথমে ধরো হয়তো বা খাবার পাঠাতো দূর থেকে বা এমন, শয়তান তাকে বলা, হারে একা একটা মেয়ে থাকে ঘরে, তুমি তো মাঝে মধ্যে তার একটু খোঁজ খবরও নিতে পারো। তখন সে এইভাবে ঘরে গেল, খোঁজ খবর নিল, সামনাসামনি কথা হলো, এরকম সুখ দুঃখের কথা হতে হতে একটা সময় তাদের প্রেম হলো। এবং প্রেমের সম্পর্ক হবার পরে একটা সময় তাদের অবৈধ শারীরিক সম্পর্ক থেকে তাদের একটা সন্তানও হলো। ওই মুহূর্তে শয়তান আবার এলো বার্সিসার কাছে। বার্সিসার কাছে শয়তান এসে বলল যে ওর ভাইরা যদি এসে দেখে যে এই কাজ তুমি করছো, তারা তোমাকে আস্ত রাখবে, তারা তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তুমি এখন হত্যা করো একে, তোমার সন্তানকেও হত্যা করো, এবং ওদেরকে ওইখানে পাথরের নিচে চাপা দাও, মানে তুমি মানে মাটি চাপা দাও না, পাথর চাপা দাও আর কি। কাজটা বার্সিসা করে। তার বেশ কিছুদিন পর সেই 3 ভাই যখন ফিরে আসে নিজ শহরে, তারা বার্সিসার কাছে স্বভাবতই জানতে চায়, এবং তারা এসেই জানে যে তার বোন নাকি একটা রোগে মারা গেছে। খুব খারাপ লাগে, তারা কান্নাকাটি করে। তারা যখন ঘুমাচ্ছে, শয়তান তাদের 3 জনের স্বপ্নেই এসে এটা দেখায় যে তোমাদের বোন আসলে মারা যায় নাই, বার্সিসা ওদেরকে মারছে এবং ওইখানে এদের কবর আছে। তো ওদের 3 জনই যেহেতু স্বপ্নটা দেখে, তারা একটু দ্বিধান্বিত হয়ে পড়ে। তারা সেখানে ঠিকই পাথর খুঁড়ে লাশগুলো পায়, এবং যথারীতি বার্সিসাকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। বিচার শুরু হলো। শয়তান বার্সিসার কাছে আবার আসে। বার্সিসাকে যখন মৃত্যুদণ্ড ধার্য করা হচ্ছে, ওই মুহূর্তে শয়তান আসে। দেখো বার্সিসা কিন্তু কি ছিল, বার্সিসা কিন্তু ছিল একজন আলেম, একজন অনেক ধার্মিক ব্যক্তি। বার্সিসার কাছে আসে, সে বলে, তখন শয়তান মানুষের রূপ নেয়, বা শয়তানের ডিরেক্ট রূপ নিয়ে সে ধারণ করে ওর সামনে। তখন একে বলে যে তুমি আমাকে সেজদা দাও, আমি তোমাকে রক্ষা করব, কোনো ফাঁসি টাসি কিচ্ছু তোমার হবে না। বার্সিসা ঈমান হারায় এবং বার্সিসা শয়তানকে সেজদা করে। ওই মুহূর্তে শয়তান বলে, এতটুকু আমি চাইছিলাম তোর কাছ থেকে, শেষ, এখন তুই মর। এই ছিল বার্সিসার জীবনের শেষ পরিণতি। এবং যে বার্সিসা ছিল একজন অনেক বিখ্যাত একজন প্রিস্ট, একজন খুবই ধর্মীয় একজন মানুষ, সেই বার্সিসার মৃত্যু ঘটে একদম অবিশ্বাসী হিসেবে। বার্সিসার মৃত্যু ঘটে শয়তানের কাছে নিজেকে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে। শুরুটা হয়েছিল কিন্তু একটা ছোট্ট প্রশ্ন থেকে, তাই না? শুরুটা হয়েছিল একটা ছোট্ট প্রশ্ন থেকে যে আমার বোনরা এখানে থাকবে, তুমি কি একটু মাঝে মধ্যে তাদের দেখাশোনা করতে পারবা, বা তাদের একটু খোঁজখবর নিতে পারবা? সেখান থেকে এটা কোথায় গিয়ে ঠেকলো। আমরা এইখানে এমন বেশ কিছু বিষয় দেখব যে ধরো নারীর প্রতি যে পুরুষের আকর্ষণ, বা সে চায় মুখটাকে যদি এইভাবে দেখে ওই মেয়েটার, বা এমন এই নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এই বিষয়টাকে নানা আঙ্গিক থেকে এখানে লেখক তুলে ধরেছেন, নানা আঙ্গিক থেকে। এখানে আসলে একটা বিষয় বলে নেওয়া ভালো যে তুমি যদি একটু সহজ ভাষায় দেখো, একটু সহজভাবে একটু বুঝতে যাও, যে আমি যেটা বলছিলাম প্রথমেই যে মানুষ কি, মানুষ তো আগে পশু, সে পরে মানুষ। এবং ভালোবাসার পরিণতিটা তো যায় হচ্ছে সেটা ফিজিক্যাল কোনো কিছুতে যায়, মানে কাম ছাড়া তো আর প্রেম কখনো তোমার পরিণতি পায় না। তো কাম যদি না থাকে তাহলে তো সেখানে প্রেমের কোনো চূড়ান্ত অস্তিত্ব নাই, বা মানে বংশবৃদ্ধির বিষয়টা যদি না থাকে, এটা নেচার হিউম্যানের। সেটা যেমন গরুর ক্ষেত্রে সত্য, সেটা কুকুরের ক্ষেত্রে সত্য, সেটা মানুষের ক্ষেত্রেও সত্য।
ঠিক আছে? তো ভালোবাসা আসলে তো পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। সো আমরা এখানে সেই প্রেমের কথা হয়তো বা দেখবো না, বাট নরনারীর আকর্ষণকে নানা আঙ্গিকে সৈয়দ ওয়ালিউল্লাহ তুলে ধরেছেন এখানে। চলো আমি চলে যাই আমাদের উপন্যাসে। আর আধা ঘন্টা আছে, তোমরা একটু সবাই থাকো, যতটুকু আমরা এইভাবে পড়াতে পারি ততটুকুই। কজ ওই যে আমি বললাম যে তোমাদেরকে আমি নানা আঙ্গিকগুলো বর্ণনা করছি এবং শব্দগুলো তুমি নিজে পড়লেই বুঝবা। সো তুমি নিজে উপন্যাসটা পড়ে নিবে একবার, পুরোটা তো লাইন বাই লাইন পড়ানোর মতো সময় নাই আর পড়ানোর প্রয়োজনও নেই পুরোটাকে একদম লাইন বাই লাইন পড়ানোর। আর আমি সেই শিক্ষার্থীকেই সবচেয়ে বেশি সফল মনে করি যে নিজে নিজে একটা কিছু করে, এবং আমি মনে করি ওটাই একজন শিক্ষকের মূল কাজ। তোমাকে জ্ঞান মানে গিলিয়ে দেয় আমার কাজ না, তোমার ভেতরে জ্ঞান পিপাসা জাগ্রত করা হচ্ছে আমার কাজ। তোমাকে আমি গিলিয়ে দিলে দিন শেষ হয়ে যায়। আমাদের যেমন অথর্ব জেনারেশন বের হয়েছে যুগের পর যুগ ধরে, ওটাই হবে। সো তোমরা তো সেই অথর্ব জেনারেশন থেকে বিলং করো না, তোমরা অথর্ব জেনারেশন থেকে বিলং করো না বলেই ওটা তোমরাই পারো যে একটা স্বৈরাচারী শাসককে রীতিমতো দেশ থেকে মানে ঝাড়ু দিয়ে পিটিয়ে ভাগায় দেওয়া, এটা তোমাদের পক্ষেই সম্ভব। এনিওয়ে আমরা চলে যাচ্ছি পরে। বুড়ো বাড়ি গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে, তারপর চোখ বুজে চুপচাপ ভাবে। মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে, একদম খালি মাথা। হঠাৎ তার মনে হয় সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায়। সে কথার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথা সত্যি, এবং লোককে কথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ। এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে, কারণ তার মেরুদণ্ড নেই। সে কথা সর্বসমক্ষে কেঁদে বুঝিয়ে দিয়ে এসেছে। এখন বিষয়গুলো হচ্ছে তার যেই পৌরুষত্ব, সেই তার পৌরুষে হচ্ছে বিষয়গুলো এখন খুব লাগছে, তার ম্যানহুডে, তার পৌরুষে, যে মানে কি হলো, আমি মেরুদণ্ডহীনের মতো কাজ করলাম। হঠাৎ রক্ত চরচর করে ওঠে, ভাবে ওঠে গিয়ে চেলা কাট দিয়ে মুহূর্তেই বুড়ির মানে আমসিপানা মুখখানা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আসে। কিন্তু কেমন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে, চুপচাপ শুয়ে কেবল ভাবে। পৌরুষের গর্ব ধূলিসাৎ হয়ে আছে যেন, আর সে ওঠেই না। বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে, দেখ তো বেটা কি মরল নাকি? ছেলেরা ধমকে ওঠে মায়ের উপর, বলে কি যে কও, মুখে লাগাম নাই তোমার? হতাশ হয়ে বুড়ি বলে, তাই ক, আমার কি তেমন কপালডা? আর মারবে না প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে ভয়ে হাসুনির মা ঘরে ফিরে এসেছিল। ভয় যে সেখানে যা বলেছে, কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে ঠিক খুন করে ফেলবে বুড়ো। সে এখন অবাক হয়ে ঘুরঘুর করে, উকি মেরে বাপের শায়িত নিশ্চল দেহটি চেয়ে দেখে, কখনো 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 বা আড়াল থেকে শুষ্ক গলায় প্রশ্ন করে, বাবজান খাইবা না? বাপ কথা কয় না। দুদিন পরে ঝড় উঠে, আকাশে দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘের লড়াই লাগে। মোহাম্মদনগরের সর্বোচ্চ তাল গাছটি বন্দি পাখির মতো আছড়াতে থাকে। হাওয়া মাঠে ঘূর্ণিপাক খেয়ে আসে, তির্যক মানে বাঁকা ভঙ্গিতে বাজ পাখির মতো শোঁ করে নেবে আসে, কখনো ভোতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায়। ঝড় এলে হাসুনির মার হৈ হৈ করার অভ্যেস। হাসুনি কোথায় গেল রে? ছাগলটা কোথায় গেল রে? লাল জুটিওয়ালা মুরগিটা কোথায় গেল রে? তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে, আথালি পাথালি মানে এইদিক ওইদিক ছোটাছুটি করে। আথালি পাথালি শব্দটা কিন্তু আমরা অনেক জায়গাতেই পাই না, গানের মধ্যে যে নাও ছাড়িয়া দে পাল উড়িয়া দে, ওই গানে কিন্তু একটা লাইন আছে যে আথালি পাথালি পানি ছলাতে ছলাতে চলে রে, মানে এইদিক ওইদিক যায়, এটার কি আথালি পাথালি। আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে। ঝড় আসছে হু হু করে, কিন্তু হাসুনির মা মুরগিটা খুঁজে পায় না। পেছনে ঝোপঝাড়ে দেখে, বাইরে যায়, ওধারে আম গাছে আশ্রয় নিয়েছে কিনা দেখে, বৃষ্টির ঝাপটায় বুঝে আসা চোখ পিটপিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। শেষে ভাবে কি জানি, হয়তো বাপের মাচার তলেই মুরগিটা গিয়ে লুকিয়েছে। পা টিপে টিপে ঘরে ঢুকে মাচার তলে উকি মারতেই তার বাপ হঠাৎ কথা বলে, গলা দুর্বল, শূন্য শূন্য ঠেকে, বলে, আমারে চারটা চিরা আইনা দে। মেয়ে ছুটে গিয়ে কিছু চিরা গুড়ে এনে দেয়। বাপ গপ গপ করে খায়, ক্ষিধা রাক্ষসের মতো হয়ে উঠেছে। চিরাকটা গলাধকরণ করে বলে, পানি দে। মেয়ে ছুটে পানি আনে। সর্বাঙ্গ তার ভিজে সপ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। অনুতাপার মায়া মমতায় বাপের কাছে সে গলে গেছে। বাপের ব্যথায় তার বুক চিনচিন করে। বুড়ো ঢকঢক করে পানি খায়, তারপর একটু ভাবে, শেষে বলে, আর চারটা চিরা দিবি মা? মেয়ে আবার ছোটে, চিরা আনে আরো, সঙ্গে আরেক লোটা পানিও আনে। দুদিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ বেঁকিয়ে মাচার উপর অনেকক্ষণ বসে বসে ভাবে। দৃষ্টি কোণের অন্ধকারের মধ্যে নিবদ্ধ। বাইরে হাওয়া গঙিয়ে গঙিয়ে ওঠে, ঘরের চাল হাওয়া আর বৃষ্টির ঝাপটায় গুমরায়। সিক্ত কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে। হঠাৎ কেন তার চোখ
ছলছল করে। তবে ঘরের অন্ধকার আর বৃষ্টির পানিতে ভেজা মুখের মধ্যে সে অশ্রু ধরা পড়বার কথা নয়। অবশেষে বাপ বলে, মাইয়া তোর কাছে মাপ চাই, বুড়া মানুষ, মতিগতির আর ঠিক নাই। তোরে না বুঝা কষ্ট দিছি হেদিন। মেয়ে কি বলবে, বোকার মতো দাঁড়িয়ে থাকে। তারপর মুরগি খোঁজার অজুহাতে বাইরে ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতেই চোখে আরো পানি আসে, হু হু করে অর্থহীন ভাবে, আর বৃষ্টিতে ধুয়ে যায় সবাই। হাজার হোক, দিন শেষে তো ওর বাবা এটা। সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারলো না গেল কোথায়। ছেলেরা অনেক খোঁজে, আশপাশে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করে, মতিগঞ্জের সড়ক ধরে 3 ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেকে তালাশ করে। কেউ বলে নদীতে ডুবছে, তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই। খরস্রোতা বিশাল নদী, সে নদী কোথায় কত দূরে তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে। ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে। যে তার মৃত্যুর জন্য এত আগ্রহ দেখাতো সে আর কথা কয় না। হাসুনির মা দূর থেকে মজিদের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াত শুনেছে অনেক দিন। সে আল্লাহর কথা স্মরণ করে বলে, আল্লাহ আল্লাহ কও মা। বুড়ি তখন জেগে ওঠে, কয়েকবার শিশুর মতো বলে, আল্লাহ আল্লাহ। মজিদের শিক্ষায় গ্রামবাসীরা কথা ভালোভাবে বুঝেছে যে পৃথিবীতে যাই ঘটুক, জন্ম মৃত্যু শোক দুঃখ, যার অর্থ অনেক সময় খুঁজে পাওয়াও ভার হয়ে ওঠে, সব খোদা ভালোর জন্যই করেন। তার সৃষ্টির মর্ম যেমন সাধারণ, মানুষের পক্ষে বোঝা দুষ্কর মানে কঠিন, তেমন নিত্য নিয়ত তিনি যা করেন তার গূঢ় তত্ত্ব মানে তিনি যে ধরনের কাজ করেন সেগুলো তিনি কেন করছেন সেটাও বোঝা কঠিন। তবে এটা ঠিক, তিনি যা করেন ভালোর জন্যই করেন। ঘটনার রূপ অসহনীয় হতে পারে, খুবই কষ্টকর হতে পারে, কিন্তু অন্তর্নিহিত উদ্দেশ্যটা শেষ পর্যন্ত মানুষের মঙ্গল, এবং সেটা মানুষের জন্য ভালোই বটে। অতএব যে জিনিস বোঝার জন্য নয় তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন। ঠিক সে কারণেই বুড়ো কোথায় পালিয়েছে বা তার মৃতদেহ কোথায় ভেসে উঠেছে কিনা জানার জন্য কৌতূহল হতে পারে, কিন্তু কেন পালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল হবার কথা নয়। যদিও এটা একটা ইসলামিক কনসেপ্ট সত্যি সত্যি, সেটা হলো সাকিনা, কিংবা এখন ওয়েস্টেও এ ধরনের ফিলোসফিকে বেশ প্রমোট করা হয়। সেটা হলো তুমি একটা জিনিস চেষ্টা করেছো, তুমি তারপরেও পাও নাই, ঠিক আছে, চেষ্টা করেছো তো পাও নাই। মানুষ চেষ্টা করলে কি সবকিছু পারে? না, মানুষ চেষ্টা করলে সবকিছু পারে না। এগুলো হচ্ছে আমাদের মোটিভেশনাল স্পিকারদের খুব ফালতু কথা। মানে মোটিভেশনাল স্পিকাররা বেশিরভাগ কালপ্রিট, এগুলা তোমরা আরো বড় হবা তারপরে বুঝবা। এগুলো হচ্ছে গাঁজাখোরের মতো কথাবার্তা, মোটিভেশনাল স্পিকারদের অনেক কথাবার্তাই। এগুলো আসলে মানুষের মানে বিবর্জিত কথাবার্তা, ঠিক আছে, মানুষের আচার আচরণ বিরুদ্ধ বিবর্জিত কথাবার্তা, যেসব কথাবার্তার কোনো গভীরতা নাই। তো যেটা বললাম যে মানুষ চাইলে সবকিছু পারে না, মানুষ চাইলে সবকিছু পারে না, চাইলে মানুষ সবকিছু পারে না। তা আমি কথাটা কোথা থেকে বললাম? আমি কথাটা বললাম একটু আগে যে এই যে সাকিনা বা এই কনসেপ্টটার কথা যখন আমরা বলছি, তুমি একটা জিনিসের জন্য চেষ্টা করেছো, হয় নাই, যা আছে তুমি সেটা নিয়ে সুখে থাকো না। কি আছে সেটার কথা বলে লাভ আছে ভাই? সেটার কথা বলে তো লাভ নেই সেই হিসাব করলে। আমার জীবনে ওটা থাকলে এটা হইতো, এটা থাকলে এটা। দেখো, এখানেও একটা মনস্তাত্ত্বিক খুব সুন্দর একটা বিষয় এখানে উঠে এসেছে। তো একটা মুমিনের জন্য আবার চিন্তার বিষয়টা এমন যে আল্লাহ যেটাই করেছে তার জীবনে সেটা মঙ্গলের জন্যই করেছে, কারণ তিনি যেহেতু সর্বজ্ঞানী। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বুঝি, কোনো কিছু যদি আমাকে সাময়িক কষ্টও দেয়, আখেরে সেটা আমার জন্য ভালো হবে বলেই এটা এভাবে হয়েছে। এবারে আসি যে এই যে আমরা যখন বলি যে ধরো মানে একটা জিনিস আমি পাই নাই বা অতীত নিয়ে, আমার একটা স্টোরির কথা মনে পড়ে। একটা ক্লাসেই, একটা প্রফেশনাল ক্লাসেই স্টোরিটা বলেছিলেন আমাদের ইনস্ট্রাক্টর। সেটা হলো যে একজন মানুষ যিনি হচ্ছেন এমনটা গাছের ডাল ধরে ঝুলে আছে, যে এই ডালটা যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে, এবং এই দিকে মানে গাছটা হচ্ছে একদম ধরো এমনটা কিনারে যেই পাশে হচ্ছে নদী। তো তিনি ডালটা ভেঙে পড়ে গেলে এখানে কুমির, ক্ষুধার্ত কুমির হা করে আছে, তিনি পড়া মাত্রই তাকে খাবে। আবার সে যদি এখানে গাছটা বেয়ে নামার চেষ্টা করে, ওই পাশে হচ্ছে একটা বাঘ আছে, তো তাকে সে যেদিকে জলে কুমির ডাঙায় বাঘ রীতিমতো। এর মধ্যে উপরে একটা মৌমাছির মৌচাক থেকে তোমার একটু মানে অল্প অল্প করে একটু মধু পড়ছে, ওটাকে সে মুখ বের করে জিভ দিয়ে খাবার চেষ্টা করছে। এই গল্পটা একটা আপাত দৃষ্টিতে খুব ছোট্ট স্বাভাবিক একটা গল্প মনে হতে পারে, গল্পের মাঝে গভীরতাটা অনেক বেশি। যে ইস, আমি যদি ওই এসএসসিতে এই রেজাল্টটা করতে পারতাম, বা ইস আমি যদি ওই কলেজটাতে চান্স পাইতাম, ইস আমি যদি ওই স্কুলটাতে চান্স, ইস আমি যদি আরো বড় লোকের ঘরে জন্মাইতাম, ইস আমি যদি ওই মেয়েটাকে পাইতাম, ইস আমি যদি এই ছেলেটাকে পাইতাম। নানা জিনিস যখন তুমি ভাবতেছো,
আসলে তোমার মনটা পড়ে আছে জাস্ট অতীতে, অথবা ইস হায়রে ওটা যদি হয়, হায়রে এটা যদি হয়, বা পড়ে আছে ভবিষ্যতে। কিন্তু তুমি বর্তমান, তোমার এই যে এই মুহূর্তটা যে তোমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, এই যে আমি তোমার সাথে কথা বলছি এখন, আমার কাছে তো খুব ভালো লাগছে। আজকে আমরা প্রোগ্রামে ছিলাম, আজকে বাংলাদেশের অনেক বড় বড় বেশ কিছু ফিলোসফারের সঙ্গে আজকে আমি যাদেরকে ব্যক্তিগতভাবে অনেক জ্ঞানী মানুষ মনে করি, তাদের সঙ্গে আমার দেখা কোনো পেশাদার কাজে নয়, আমি নিজের চিন্তা এবং মননশীলতার জন্য এই ধরনের প্রোগ্রামে যাই। তো সেখান থেকে আমি আসলাম, তোমাদেরকে ক্লাস করাচ্ছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমি এখানে, এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ সময়, এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ আমি জানি না, আমি তো আজকে অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে মারাও যেতে পারি, আমি অফিস থেকে একটু পরেই মারা যেতে পারি, তুমিও আর পৃথিবীতে নাই থাকতে পারো। এই মুহূর্তটাই তোমার জীবনের শ্রেষ্ঠ সময়, তাই তো? সো এই বিশ্বাসটা মানুষের মনে কিন্তু ভালো কাজ করে। তো তিনি এই বিশ্বাসটাকে খুব সুন্দর করে, এই আমাদের মজিদ, এটাকে তিনি খুব সুন্দর করে মানুষের মনে গেঁথে দিতে পেরেছিলেন। ব্যাখ্যাতীত অজানা বিশাল আকাশের মধ্যে থই পায় না, যেখানে জন্ম মৃত্যু, ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে একটা লোকের নিরুদ্দেশ হবার ঘটনা কতখানি আর কৌতূহল জাগাতে পারে, যা মানুষের স্মরণে জাগ্রত হয়ে থাকে বহুদিন, তা সে অপরাধের ঘটনা। মসজিদের সামনে সেদিন লোকটি কেমন ছটফট করেছিল, পাপের জ্বালায় কেমন অস্থির অস্থির করেছিল, যেন দোজখের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করেছে। তারপর তার কান্না, শয়তানের শক্তি ধূলিসাৎ হয়ে গিয়েছিল সে কান্নার মধ্যে। এ বিচিত্র দুনিয়ায় যারা আবার আর 10 জনের চাইতে বেশি জানে ও বোঝে, বিশাল রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে বলে দাবি করে, তাদের কদর প্রচুর। তারপরে সালুতে ঢাকা মাছের পিঠের মতো চিরনীরব মাজারটি একটি দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত। তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে, তার দ্বারাই সম্ভব মহাসত্যকে ভেদ করা, অনাবৃত করা। মসজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়ে ওঠে আর দিগন্তের ধূসরতায় আবছা হয়ে আসে, তখনই তার সামনে সে সৃষ্টি রহস্য নিরাবরণ স্পষ্টতায় প্রতিভাত হয়, সে কথা এরা বোঝে। মানে মোট কথা এখানে বোঝাচ্ছে যে মাজারের ভেতরে যিনি আছেন, ওখানে যার কবরটা, তিনিই হচ্ছেন শুধু সৃষ্টি রহস্যের এই মহান কঠিন বিষয়গুলো বুঝতে পারে। আর মজিদ ওর চোখ মুখের এমন উদ্ভট আকৃতি করে মাঝে মধ্যে এমন একটা পাপেটের মতো নিজেকে প্রকাশ করে যে মনে হয় যে ওর সাথে বোধহয় একটা কানেকশন চলে আসছে, ও বোধহয় সব সৃষ্টির রহস্য বুঝতে পারছে। আসলে পারছে ঘোড়ার ডিম, আর মাজারের ভেতরে যেটা আছে ওটা আসলে কিছুই না। মৃত্যুর পরে কোনো মানুষেরই আর কোনো ক্ষমতা নেই, এবং এগুলো শুধু আল্লাহরই আছে, আর কারোই নাই। হাসুনির মার মনেও প্রশ্ন নেই, মাসগুলো ঘুরে এলে বরঞ্চ বাপের নিরুদ্দেশ সবার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ খুঁজে পায়। খোদার জিনিস খোদা তুইলা লইয়া গেছে। তারপর মার প্রতি অগ্নিদৃষ্টি হানে, বাপ আমাগো নেকবন্ধ মানুষ আসিল। বুড়ি কিছু বলে না, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, তাই যেন চুপচাপ থাকে। মানে স্বামী স্ত্রীর খুনসুটির কথা বলছে। প্রথম প্রথম হাসুনির মা মজিদের বাসায় আসতো না, লজ্জা হতো, মার লজ্জা নেই বলে তার লজ্জা। তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো, কখনো কচিত মজিদের সামনাসামনি হয়ে গেলে মাথায় আধাত ঘোমটা টেনে আড়ালে গিয়ে দাঁড়াতো, আর বুকটা দুরু দুরু কাঁপতো ভয়। বতর দিনে, এর আগে বুঝিয়েছি, বতর দিন বলতে কি এই বাড়িতে যাতায়াত যখন বেড়ে গেল, তখন একদিন উঠোনে একেবারে সামনাসামনি হয়ে গেল, মজিদের হাতে হুঁকা। হাসুনির মা ফিরে দাঁড়িয়েছে, এমন সময় মজিদ বলে, হুঁকায় 1 সিলিম তামাক বইরা দেও গো বিটি, মানে একটু তামাক ভরে দিতে বলেছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে ঘুরে দাঁড়িয়ে সে হুঁকাটা নেয়, বুক কাঁপতে থাকে ধপধপ করে, আর লজ্জায় চোখ বুজে আসতে যায়, কারণ ওগুলো অনেক রক্ষণশীল সমাজ। তো এমন রক্ষণশীল সমাজে এইরকম একটা পরপুরুষ তাকে বলেছে হুকায় হচ্ছে তোমার তামাক ভরে দিতে। ধরো হঠাৎ করে যদি এখন এরকম একটা মানে একটা মেয়ে মানুষের কাছে যারা সিগারেট চাওয়া হয়, তাহলে তো অপ্রস্তুত হয়ে যাওয়াটাই স্বাভাবিক তার পক্ষে, এমনই আর কি। তো হুকাটা দিতে গিয়ে মজিদ কয়েক মুহূর্ত সেটা ধরে রাখে, তারপর হঠাৎ বলে আহা। তার গলা বেদনায় ছলছল করে, তারপর থেকে সংকোচ আর ভয় কাটে। ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে যাওয়া আসা শুরু করে। না করে উপায় কি, বতর দিনে কাজের অন্ত নেই। মানুষ তো রহিমা আর সে, ধান এলানো, মাড়ানো, সিদ্ধ করা, ভানা, কত কাজ। মানে মোট কথা এভাবে আস্তে আস্তে ওদের হচ্ছে আইস ব্রেকিংটা হয়, বা আস্তে আস্তে তোমার খোলসটা ভাঙে। যেমন একটা প্রেমের মধ্যে, একটা প্রেমে কি প্রথমেই হচ্ছে মানুষ হাত ধরে আরেকটা মানুষের? অবশ্যই না। প্রথমে তার মধ্যে একদম বাটারফ্লাই ইন দ্য স্টমাক, অনেক ভালো লাগার অনুভূতি হয়। তারপরে একটা সময় সে ভয়ে ভয়ে পা টিপে টিপে সে হচ্ছে হয়তোবা সে সাহস করে বলেই ফেলে তার মনের ভেতরে কি চলছে সেগুলো। এরপরে হয়তোবা প্রেম হয়, তারপরে স্টেপে 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 জিনিসগুলো যায়। তো এখানেও এমনটাই হয়েছে।
কারণ ওই সময়ে এত কাজ থাকে, এত সময় কই সবসময় ঘোমটা করে যাওয়ার ওখানে। কারণ এখানে কাজ বলতে শুধু ওই রহিমা আর হচ্ছে এখানে এই হাসুনির মাই দুইজনই কাজ করে। তো এখন যাওয়ার সময় অনেক সময় এখন খোলা মাথায় যাওয়া শুরু করেছে, এখন আর ওই লজ্জাটা নাই, এখন হয়তো ঘোমটা মুখটুক দেওয়ার যাচ্ছে না। একদিন উঠানে ধান ছড়াতে ছড়াতে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরনো আর্জি মানে ইচ্ছা জানায়, রহিমাকে বলে ওনারে কন খোদাই জানি আমার মৌত দেয়। হঠাৎ রহিমা রুষ্ট স্বরে বলে, অমন কথা কইও না বিটি, ঘরে বালা আইছে। মানে বালা বলতে বোঝাচ্ছে এখানে ওই যে বালা মুসিবত, বিপদ আপদ, এমন আর কি। বিটি মানে বেটি। পরদিন মজিদ একটা শাড়ি আনিয়ে দেয়, বেগুনি রং কালো পাড়। খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে, আমার শাড়ির দরকার কি বুবু? হাসুনির একটা জামা দিলে ও পরতো ক্ষণ। হঠাৎ কি হয়, রহিমা কিছু বলে না। অন্যদিন হলে কথা না বলুক, অন্তত হাসতো, আজ হাসেও না। পৌষের শীত, প্রান্তর থেকে ঠান্ডা হাওয়া এসে হাড় কাঁপায়। গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে। আলোকিত হয়ে উঠেছে সারা উঠানটা। ওপরে আকাশ অন্ধকার, গনগনে আগুনের শিখা যেন সে কালো আকাশ গিয়ে ছোঁয়ে। ওধারে ধোঁয়া হয়, শব্দ হয় ভাপের, যেন শত সহস্র সাপ শীষ দেয়। আমরা এটা পড়াবো, এই স্লাইডটার পরে আমরা তোমাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন না থাকে ক্লাসটা শেষ করে দিব। শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে। খড়ের আগুনের উজ্জ্বল আলো লেপা জোকা সাদা উঠানটায় ঈষৎ লালচে হয়ে প্রতিফলিত হয়ে ঝকঝক করে। সেই ঈষৎ লালচে উঠানের পেছনে দেখে হাসুনির মাকে, তার পরনে বেগুনি শাড়িটা, যে আলো সাদা মসৃণ উঠানটাকে শুভ্রতায় উজ্জ্বল করে তুলেছে, সে আলোই তেমনি তার উন্মুক্ত গলা, কাঁধের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে। উঠান থেকে শীষের আওয়াজ এসে বেড়ার গায়ে শিরশির করে, তাই শোনে আর আশপাশ করে মজিদ। তারই মধ্যে কখন দ্রুততর ঘনতর হয়ে ওঠে মুহূর্তগুলো। তো মজিদ কিভাবে এই হাসুনির মায়ের প্রতি আকর্ষিত হচ্ছে, এবং যখন ওর ওয়াইফের দ্বারাই হচ্ছে ও এখানে শাড়িটা পাঠালো, এই ওর ওয়াইফ অন্যান্য দিন হয়তোবা অন্যান্য কার্যক্রমগুলোকে সহ্য করলেও এটা কিন্তু সে নিতে পারলো না। মানে নিজের মানুষ তার হাত ধরেই আরেকজন মানুষের জন্য একটা কিছু পাঠাচ্ছে, এটা হজম করাটা একটু কঠিন বটে। তো এই ছিল আমাদের উপন্যাস নিয়ে আজকের মতো পড়া। এখানে আসলে লাইন বাই লাইন পড়ানোর কিছু নাই, পড়িয়ে সেটা শেষও করার মতো যথেষ্ট সময় নেই এবং কোনো প্রয়োজনও নাই। তোমাদের এখন একটা কাজ আমি দিচ্ছি, পুরো উপন্যাসটা তোমরা পড়বা। পড়ার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা গ্রুপে সেই প্রশ্নটা করবা, আমরা তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। আজকে আমি ক্লাসটার দীর্ঘায়িত করব না, আমি 10 মিনিট আগেই আজকে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করতে পারো, নাও করতে পারো। আজকে আমরা মনস্তাত্ত্বিক নানা বিষয় নিয়ে কথা বলেছি, জীবন ধর্মী অনেক কিছু নিয়ে কথা বলেছি, যেগুলো আমার কাছে অমূল্য মনে হয়। তোমাদের বয়সে যদি আমি অনেক কিছু জানতাম তাহলে হয়তো আমার জীবনটা আরেকটু গোছালো থাকতো। এতটা ভুল হয়নি, মানে কিছু কিছু ছোট ছোট ভুল হতো না। এরপরেও আলহামদুলিল্লাহ জীবন যেখানে যেমন আছে সেটা নিয়েই সন্তুষ্ট। যেটা আমার জন্য শ্রেষ্ঠ সেটাই ঘটেছে আমার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের প্রশ্নের অপেক্ষায় থাকলাম গ্রুপে, আর পোস্টের অপেক্ষায় থাকলাম শিখবো জিতবোতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।